যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি সিলেট শহরে একটি পাড়াতেই আছি। জীবনে পার হয়েছে 18টি বসন্ত। 18 বছরের এই ছোট্ট জীবন অনেক কিছুই পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটা দোতলা বাড়ির কোনো পরিবর্তন হতে দেখেনি। ছোটবেলা থেকেই এই বাড়িটির প্রত্যেকটি জানালা খোলা দেখে আসছি। এই সুন্দর ছিমছাম অথচ ভয়ঙ্কর বাড়িতে কেউ থাকে না, এবং কেন থাকে না এটা ভেবে ছোটবেলায় বেশ অবাক হতাম। এই বাড়িটিকেই আজকে ঘটনার প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট বলতে পারেন। আজকের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয়, আমার পাড়ার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের মুখ থেকে শুনেছি এই বাড়ি সম্পর্কে। এই ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি। এভাবে বাড়িটিকে ঘিরে ঘটা বেশ কিছু ঘটনা জোগাড় করে তা সংকলিত করে পাঠালাম। নিজের মতো করেই লিখলাম। ঘটনার পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে মার্জনা করবেন। যাই হোক, গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক। 1999 সাল আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত 6 শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন। তাদের ছিল একটি মেয়ে। নতুন বাড়িতে ওঠার পর 4-5 মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন। মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না। শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী। সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাতো। পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একসময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে। তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে ওৎ পেতে থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে। তারপর সে সমস্ত টাকা পয়সা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবেই রেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায়। ঘটনা 1। প্রায় 6 মাস পর ওই বাড়িটি ঠিক পাশের টিন শেড বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিন শেড বাসা ভেঙে 3 তলা দালান নির্মাণ করেন। তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকতো। অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায়। বাড়ি পুরোপুরি রেডি, শুধু রং বাকি। বাড়ি রং করতে মাত্র 2 জন রং মিস্ত্রি আসায় রং করতে তুলনামূলক বেশি দিন লাগছিল। একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয়। মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাওয়ার ইচ্ছে হলো। সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায়। ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা না নিভিয়েই ওই পুরনো ভবনে ছুড়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা, পাশে জন নেই। সে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায়। গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে। ঘটনা 2। পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে। তাদের 2 ছেলে। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র। ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসতো এবং বাড়িতে 3-4টি পোষা বেড়াল ছিল। একদিন ওই বেড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোনায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাফঝাপ করছিল। বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টব সহ ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায়। ওই সিলগালা করা বাড়ির আঙিনায় তারা গিয়ে পড়ে। সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। সে কেবল এক মুহূর্তের জন্য। 1 মুহূর্ত পরে সব থেমে যায়। চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে, কোথাও পায় না। পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক 1 হাত সামনে যত্ন করে সারি করে গুছিয়ে 3টি বিড়ালের লাশ। প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে। যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হলো বিড়ালগুলোর শরীরে 1 ফোঁটা রক্তও নেই। শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় 3টি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে। অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে। বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না। ঘটনা 3। ঘটনা 1 বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই 3 তলা বিল্ডিং। এই বিল্ডিং এ একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে।
সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী, তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং ৮০ বছরের এক দাদু। এছাড়াও এক যুবক ভৃত্য ছিল, যার কাজ ছিল সর্বক্ষণ বৃদ্ধের খেয়াল ও যত্ন রাখা। ভৃত্যটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার ফন্দি আঁটছিল। কিছুদিন পর ভৃত্য একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে, কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তা গিন্নির নজরে পড়ে যায়। এক নজর দেখেই স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে। তারাও ছেলেটিকে ধাওয়া করে। পালানোর পথ না পেয়ে চাকরটি শেষমেশ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলগালা করা বাড়িটির আঙিনায় পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক এক হাত সামনে পাড়ার লোকজন ভৃত্যটির মৃতদেহ আবিষ্কার করে, ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও পুরোপুরি ফ্যাকাশে, একটুও রক্ত নেই, শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই। এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না। ঘটনা ৪। এক সময় আমাদের এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে। পরপর ৩টি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক। তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন। যেই ভাবা সেই কাজ। ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয়, তাই কুকুরটিকে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য। তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ বাড়ির উঠোনে ঘোরাঘুরি করলো। হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে বীভৎস রকমের চিৎকার শুরু করলো। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়্যাক্ট করে সেটাই হচ্ছে। সেই বাড়িওয়ালা খুব ভয় পান, কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি। তাহলে এমন কি দেখেছে কুকুরটি যে ভয় পাচ্ছে তা উনি ঠাহর করতে পারছিলেন না। কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাঁচিলের দিকে আসতে চাইল, কিন্তু পারল না। বাউন্ডারি ওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা চাপড়া থাকে এবং মারা যায়, ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন। হাঁটতে হাঁটতে তিনি দেখেন, তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে ঝুপ করে কি যেন একটা তার গায়ের উপরে পড়ল, যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন তারস্বরে এবং সেন্সলেস হয়ে যান। তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হলো তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা। ঘটনা ৫। আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরী আর বাকি অর্ধেক বাঙালি। জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। পাড়ার কিশোর বয়সের মণিপুরী ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরী কিশোর দাবি করল সে নাকি সব থেকে সাহসী। তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল। সাগর বলল সে নাকি ভুতুরে বাড়ির ভেতর ঢুকবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। সকলে তার এমন কথা শুনে আঁতকে উঠল। সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগলো। সবাই বলল যে অন্যভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায়, কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই। সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী, কিন্তু সাগর গোঁ ধরে রইল ওই বাড়িতে সে যাবেই। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে চিতাবাঘের মতো দৌড় দিল ওই বাড়িটির দিকে। এক মুহূর্ত লাগলো সবার বুঝতে ও কি করছে। বোঝা মাত্রই সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করলো। ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে। সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়িঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগলো। সকলে ওই ভুতুরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর হাঁচড়ে পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের ওপাশ থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে। গলা ফাটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন অবস্থায় সাগরকে দেখার পরপরই পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করলো। বেশ অনেকক্ষণ দুপাশ থেকে টানাটানির পর সাগরকে সবাই মিলে শেষমেশ বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো। সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে। আজও সাগর তা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে। ঘটনা ৬। ১ বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন। রাঙামাটি থেকে একজন মহিলা অঘরী তান্ত্রিককে নিয়ে আসা হয়। তিনি এসে প্রথমে যা যা হয়েছে তা সবকিছু জেনে নিলেন। পরের দিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন। অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল ৮টায়
পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান। পরদিন 8টা সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য। তান্ত্রিক এলেন। তিনি বললেন, তোমাদের পাড়ার ওই বাড়িটি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয়, কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে। এরা কখনো কারো ক্ষতি করবে না, কিন্তু যদি কোনো মানুষ বা প্রাণী ওদের শান্তি নষ্ট করে তাহলে ওরা সেই মানুষের ক্ষতি করবে, এমনকি মেরেও ফেলতে পারে। যেমন একদিন রাতে তোমাদের কারো বাসার একজন চাকর এখানে মারা গেছে। সে ছাদ থেকে লাফ দিয়ে বাড়িতে ঢোকার পর দৌড়াতে দৌড়াতে এখানে একটি বাচ্চা জিনকে পা দিয়ে পিষে ফেলে। সাথে সাথে সেখানকার জিনেরা মিলে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। তেমনি বিড়ালগুলো সেখানে জিনকে আঁকড়ে দিয়েছিল বা কারো স্পর্শ লেগেছিল, সেই জন্য বিড়ালদের সাথেও এই দুর্গতি হয়। একটি সাধারণ জিনকে কাবু করাই অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার, আর এখানে তো 50টিরও বেশি শক্তিশালী জিন। যদি আমি এদের কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি, কয়েক পলকের মধ্যে আমাকে সহ এই পাড়ার সকলকে মেরে ফেলারও ক্ষমতা রাখে ওরা। কাজেই আমার মনে হয় সব থেকে ভালো হয় যদি তোমরা কখনো ওদের বিরক্ত না করো। কেউ আর কোনোদিন ভুলেও ওই বাড়ির সীমানার ভেতরে ঢুকবে না বা ওই বাড়িতে কোনো কিছু ফেলবে না। যেভাবে বাড়িটা আছে সেভাবেই থাকুক, তাহলেই সবার মঙ্গল। এই বলে সেই অঘরীতান্ত্রিক চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত সেই বাড়িটি ওইভাবেই পড়ে আছে। দীর্ঘ 21 বছরে এই বাড়িতে আর কখনো কারো পা পড়েনি। এই ছিল আমার হ্যালোইন স্পেশাল পর্ব উপলক্ষে ঘটনা। দীপ্ত সিলেট তারপর তিনি তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস শেয়ার করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত ময়মনসিংহ থেকে এবং তিনি লিখেছেন, আমি মোহাম্মদ সাবিত আলম, ঘটনাটি ময়মনসিংহ থেকে লিখছি। আজ আমি আপনাদের সাথে আরো একটি ঘটনা নিয়ে আবারও ফিরে এসেছি। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের এক্স কলিগের কাছে। আমি আর কথা না বাড়িয়ে ঘটনার প্রেক্ষাপট ও সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 3-4 সপ্তাহ আগে আমি সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে চাই। ব্রহ্মপুত্র নদের ধারে সিঁড়িতে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম আমরা, আমি আর বড় ভাই আর বড় ভাইয়ের এক্স কলিগ। আমার বড় ভাইয়ের কলিগের নাম রেজওয়ান। কিছুটা সময় আড্ডা দিতে দিতে রেজওয়ান ভাইয়ের ফোনে একটা কল আসে আর উনি রিসিভ করে কথা বলেন। কথার ফাঁকে উনি যা বলছিলেন তা কিছুটা এমন শোনাচ্ছিল, জি আম্মু, হুজুরের পরে কি বলেছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আসর কেটে গেছে। ওনারই কথা শুনে আমিও বড় ভাই কিছুটা কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞেস করি, আসর কেটে গেছে বলার কারণ কি? উনি শুরুতে বলতে চাইলেন না, কারণ উনি চাইছিলেন না ওনাদের সাথে যা ঘটেছিল সেটি মনে করতে। কিন্তু পরিবেশটা এমনই ছিল যে উনি আমাদের জোড়াজুড়িতে শেষমেশ বললেন, ঠিক আছে ঠিক আছে, সংক্ষেপে বলবো, আর আমার কথার মাঝে কোনো কথা বলবো না। চা নিয়ে আসো। বলছি, আমি দুই বড় ভাইয়ের জন্য চা আনতে চলে যাই। 5-6 মিনিট পরে চা নিয়ে ফিরে এসে দুজনের হাতে 2টি কাপ দিয়ে আমি সিঁড়ির ওপর বসে পড়লাম। এরপর রেজওয়ান ভাই ওনার কথা শুরু করলেন। একটা কথা একটু বলে নিতে চাই, আমি যখন ঘটনাটি শুনছিলাম তখন নদীর ওই পার থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক ভেসে আসছিল, আর চারপাশে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক যেন পরিবেশটাকে একেবারে ঘটনা শোনার জন্য তৈরি করে রেখেছিল। আপনারাও ইমাজিন করুন আর ঘটনাটি শুনুন। চলে যাই রেজওয়ান ভাইয়ের ঘটনায়। ঘটনাটি উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে লিখে উপস্থাপন করার চেষ্টা করছি। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। ঘটনাটিতে কয়েকটি চরিত্র আছে, তাই সবাইকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। বলছেন রেজওয়ান ভাই, আমি তখন বরিশাল বিভাগের একটি কুরিয়ার সার্ভিসে কাজ করি। চাকরিটা ভালোই ছিল, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে রোজ একই ধরনের রুটিন। এভাবে আস্তে আস্তে আমিও আমার কলিগরা যেন হাঁপিয়ে উঠছিলাম। কিন্তু এই একঘেয়েমি কেটে যায় কোরবানিদের ছুটিতে বাড়ি গিয়ে। এছাড়াও ঈদের 2 দিন পরে 6 জন মিলে একটি ট্যুরও দেই আমরা রিফ্রেশমেন্টের জন্য। ট্যুর থেকে ফিরে প্রায় 4 দিন আমি বাড়িতেই ছিলাম। 1 বছর 9 মাসের মতো হবে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওয়াইফের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারিনি দূরে চাকরি করার জন্য। যথারীতি ঈদের ছুটি শেষ হয়ে যায় আর আমিও আমার কলিগ সবাই আমাদের চাকরির স্থানে আবারও যোগদান করি। বলে রাখা ভালো যে আমি বরিশালে একটি মেসে থেকে চাকরি করতাম। মেসের একটি রুম আমি একাই নিয়ে নিয়েছিলাম আমার প্রাইভেসির জন্য। মেসের আর বাকিরা অবশ্য আমার কলিগের মাঝেই 2-3 জন ছিল। ওনারাও সিঙ্গেল রুম করেই থাকতেন, যেহেতু সবাই চাকরিজীবী।
বাড়ি থেকে মেসে ফেরার পর কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মেসে আমার বাজারের ডেট পড়ে। আমার রুটিন মতো আমি বাজারের দিকে রওনা হলাম। বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে এক বৃদ্ধ চাচার কাছে আমি দেখলাম মোটামুটি বড় সাইজের ইলিশ মাছ দেখে মনে মনে ভাবলাম, এহে, কতদিন খাই না, দেখি যদি একটা নিতে পারি। এই ভেবে আমি চাচার দিকে এগিয়ে গিয়ে চাচাকে জিজ্ঞেস করলাম, কি চাচা, ইলিশ কত করে দিচ্ছেন? উত্তরে উনি বললেন, স্যার 200 টাকা কেজি। ওর এই দাম চাওয়ার কথা শুনে আমি ভ্যাবাচ্যাক খেয়ে যাই আর ভাবতে থাকি, কি বলে 500 টাকার উপরে দাম আর উনি 200 টাকা চাচ্ছে? মনে হয় বোকা, একটু দামাদামি করি। এই বলে আমি চাচাকে বললাম, কি বলেন চাচা, 100 টাকা করে দিয়েন, দিলে কয়েক কেজি নিব, চলবে? উনি আমার দিকে হাসি ভরা মুখে তাকিয়ে বললেন, জান স্যার, আপনি দিনের প্রথম খদ্দের, যান 90 টাকা করে রাখবো। আমি মনে মনে নিজেকে অনেক বড় ভাবতে থাকি আর এদিক ওদিক তাকিয়ে ওনাকে 5 কেজি মাছ মাপতে বলি, এই ভেবেছে ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে আর দামটা একেবারেই সস্তা। অনেক বড় দাম মেরেছি আজকে। চাচা মাছ মাপছিলেন, এমন সময় আমার ফোনে আমার মেসমেটের কল আসলো। আমি ফোন ধরতে সে আমাকে জিজ্ঞেস করলো আমি মেইন দরজার চাবি নিয়ে এসেছি কিনা। আমি বললাম, হ্যাঁ, আমি চাবি নিয়ে এসেছি। সে তখন আমাকে জানালো যে ভুলে চাবি নিয়ে বের হইনি, তাই আমি যেন সন্ধেবেলা তার সাথেই বাড়ি ফিরি। আমিও সম্মতি দিয়ে ফোন রেখে মাছওয়ালা চাচার দিকে তাকাই, কিন্তু আমি সেখানে মাছের ঝুড়ি আর মাছওয়ালা চাচাকে দেখতে পাই না, বরং তার পাশে দেখতে পাই কয়েকজন যুবক মাছ বিক্রেতাকে, যে ইলিশ মাছ মাপছিল তারই পাল্লায়। আমি ওনাকে দেখে ভাবলাম যে চাচা হয়তো বাথরুমে বা অন্য কোথাও গেছে, তাই এই যুবক মাছ বিক্রেতাকে মনে হয় মাছ মাপতে দিয়ে গেছেন। আমার ভাবনা শেষ হতেই মাছ বিক্রেতা আমার ব্যাগে মাছ ঢেলে টাকা চাইলেন। আমি 5 কেজি 90 টাকা করে ধরে 450 টাকা দিলাম, কিন্তু এই 450 টাকা দেখে সে আমাকে বলল, 8 টাকা কই স্যার? আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছেন, চাচা তো 90 টাকা কেজি করে বলছিলেন, সেই অনুযায়ী 450 টাকাই হয়। আমার কথা শুনে মাছ বিক্রেতা আমাকে বদ্ধ উন্মাদ ভেবে বলতে লাগলো, স্যার কি স্বপ্ন দেখতেছিলেন? 500 টাকা কইরা তো 2500 টাকা হয়, আর আপনি আমাদের 450 টাকা দিতেছেন, এটা তো 1 কেজিরও দাম না। আমি ওনাকে এবার ধমক দিয়ে বলি, আরে থামেন তো, চাচা কোথায়? যার সাথে দাম দর করেছিলাম ওনাকে ডাকেন। মাছ বিক্রেতা তখন অন্য মাছ বিক্রেতাদের দিকে তাকাচ্ছিলেন আর আমাকে এসে হঠাৎ বলল, স্যার এখানে কোনো বুড়া চাচা নাই, আমরাই রোজ এখানে মাছ বেচি। আপনি এইখানে আইসা আমার ঝুড়ির পাশে দাঁড়ায় আর নিজে নিজেই কি সব বলতেছিলেন, আর হঠাৎ কইরাই 5 কেজি মাছ মাপতে বলে ফোন হাতে সামনে আগায় গেছিলেন। ওনার কথা শুনে আমি নিজের কান আর চোখে বিলিভ করতে পারছিলাম না, কিন্তু অগত্যা আমাকে 2500 টাকা দিয়েই 5 কেজি ইলিশ আনতে হলো। সেদিন আমি আর অফিস করিনি, সারাদিন এই মাছের ঘটনাটা ভাবছিলাম আর প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলাম। সন্ধ্যার পরে সবাই ফিরে এসে দেখে আমি 5 কেজি ইলিশ নিয়ে ফিরে এসেছি, আর এটা দেখে ওরা আমাকে বকাবকি করে কিছুটা। আমি মন খারাপ করে একটু জলদি সেদিন শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার দরজায় কেউ নক করলো। কয়েকবার নকের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলে আমি প্রচন্ড মাছের গন্ধ অনুভব করতে থাকি আর দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, কে কে বাইরে, এত রাতে কি চাই? তখন দরজার বাইরে থেকে আমি যে শুনতে পাই, সেটি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি শুনতে পাই সেই বৃদ্ধ চাচার কণ্ঠে কেউ আমাকে বলছে, স্যার, ও স্যার, মাছ নিবেন না? ইলিশ মাছ 5 কেজি মাইপা রাখছি আপনার জন্য, নেন নেন নেন। কি হলো স্যার, নিবেন না? নিয়ে যান, মাছ নিয়ে যান। এই কথা শুনে আমি ভয় চিৎকার দিয়ে উঠলে আমার রুমে আবার নক হয়। আমি আমার কলিগদের গলার আওয়াজ শুনি। দরজা খুলতে যেতে যেতে আমি ভাবি যে আমি হয়তো ভুল শুনছিলাম বা যা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম। এরপর দরজা খুলতেই ওনারা ভেতরে এসে আমাকে বলে, কি ব্যাপার রেজন ভাই, চিল্লাচ্ছেন কেন? আর আপনার রুমে এত বাজে মাছের গন্ধ কেন? ওনাদের এই কথা শুনে আমি আকাশ থেকে পড়ি। আরে, ওনারাও মাছের গন্ধ পাচ্ছেন? তাহলে সমস্যাটা কি হলো? আমি তো তাহলে ভুল শুনছি না মনে হয়। কি হচ্ছে এসব? এরপর আমার মেসমেটরা আমাকে পানি খাইয়ে শান্ত করেন আর আমার কথা শুনে বলেন যে সব আমার মনের ভুল। আর এরপর তারা আমার ঘর থেকে নিজ নিজ ঘরে চলে যান। আমিও বিষয়টাকে মনের ভুল ভেবে আবার ঘুমানোর চেষ্টা করি। যখন হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি, তখনই আমার রুমের চারপাশ থেকে ফিস ফিস প্রতিধ্বনি শুনতে পাই, মাছ মাছ, ইলিশ মাছ, নেবেন না, নেবেন না স্যার,
আপনাকে নিতেই হবে, দাম করেছেন, এখন না নিলে খারাপ হবে। মাছ নেবেন না স্যার? ইলিশ মাছ। এমন ভাবে শব্দটা হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি কোনো হরর মুভির থিয়েটারে, আর চারপাশ থেকে হরিফিক সব সাউন্ড ভেসে আসছে। আমি আবার ঘুমিয়ে পড়ি। রুমে লাইট জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:15 বাজে। ঘুম থেকে উঠে ঘড়ি দেখার সাথে সাথেই আমি আবার বিছানায় পড়ে যাই। আমার চারপাশ ব্ল্যাক আউট হয়ে যায়, আর আমি দেখতে পাই যে আমার রুমে আমি বিছানায় বসে, আর আমার বারান্দার দরজার সামনে সেই মাছ বিক্রেতা দাঁড়িয়ে। সে আমাকে খুব কঠিন গলায় বলছে, স্যার, মাছ তো আপনাকে নিতেই হবে। যদি নেন আপনি বেঁচে যাবেন, আর না নিলে কেউ বাঁচবে না। আমি তাকে বললাম যে আমি মাছ নেব না। তখন সে আমাকে বলল, নিবি না? ঠিক আছে, এবার দেখ কি হয়, দেখে নিস তুই। এই কথা বলে সেই মাছ বিক্রেতা মনে হলো হাওয়ায় মিলিয়ে গেল। আর আমারও মাথায় কিছু ছিল না, আমি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার পাশে একজন মেসমেট বসে আছে, আর আমি চোখ খুলতেই সে আমাকে দেখে আলহামদুলিল্লাহ বলল। আমার বিছানার সামনের দেয়ালের অ্যানালগ ঘড়ি থাকায় আমি দেখলাম 5:50 বাজে, অর্থাৎ ভোর। কিন্তু আমার মেসমেট আমাকে যা বলল তাতে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আসলে সময়টা ছিল সন্ধ্যা 5:50, অর্থাৎ আমার জীবন থেকে 14টি ঘন্টা গায়েব হয়ে গেছে। আমার মেসমেটদের বক্তব্য ছিল যে আমি দুপুর অব্দি রুমের দরজা না খোলায় তারা বাড়িওয়ালার কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে দেখে আমি মেঝেতে পড়ে আছি, আর আমার হাতে মাছের আঁশ লেগে আছে। এরপর থেকে তারা আমাকে বিছানায় উঠিয়ে আমার হাত পরিষ্কার করে রান্নাঘরে খাবার রান্না করতে গেলে দেখে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের হয়ে মেঝেতে পড়ে আছে, আর একটা মাছের গায়ে কোনো আঁশ ছিল না। এই দেখে তারা কিছুটা অবাক হয়, আর আমার হাতে মাছের আঁশ দেখে রান্নাঘরে আঁশবিহীন মাছ, এসব তারা মিলানোর চেষ্টা করে, কিন্তু মিলাতে পারেনি। এর মাঝে আমি কিছুটা মানসিকভাবে স্ট্রেসড হয়ে যেতে শুরু করি, কারণ হঠাৎ এই জিনিসগুলো আমার কাছে খুব আনইউজুয়াল লাগছিল। আর আগেও কখনো আমার সাথে এমন কিছু হয়নি। ভয়ও পাচ্ছিলাম, মানসিক আঘাতও পাচ্ছিলাম একই সাথে। এরপর সন্ধেবেলা আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটি ছিল আমার আম্মুর। ফোন ধরতেই আম্মু বলেন যে আমি খুব জলদি যেন বাড়ি ফিরে আসি। আমি কারণ জিজ্ঞেস করলে আমার আম্মু আমাকে কিছুই বলে না, ফোন কেটে দেয়। আমি বাড়ি যাবার জন্য বাসের টিকিট কাটতে যাই, কিন্তু সেদিন টিকিট না পেয়ে পরের দিন রাতে বাসের টিকিট কেটে নেই। অফিসের বসকে অনেক কষ্টে ছুটি দেওয়ার কথা রাজি করিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে যে সকল দৃশ্য দেখি তা কল্পনার বাইরে। আমার স্ত্রী মাইশা, সে অসুস্থ, তার চোখের নিচে কালি পড়ে গেছে, হাত পা শুকিয়ে গেছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু আমাকে যা বললেন তা ওনার ভাষাতেই বলছি। তুই বরিশাল চলে যাবার কিছুদিন পর রাতের বেলা আমরা সবাই ঘুমিয়েছিলাম অন্যান্য দিনের মতোই। শেষ রাতের দিকে খুব জোরে চিৎকারের আওয়াজ পাই আমরা। শুরুতেই বউয়ের ঘরে গিয়ে দেখি বউ নেই। এরপর সারা বাসা খুঁজে শেষমেশ ছাদে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার মুখে পানি ছিটিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো যায়। কিন্তু জ্ঞান ফিরতেই সে সবার আগে যে কথাগুলো বলে সেগুলো হলো, মাছ 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 খাবো, ওকে বল আমার জন্য ইলিশ মাছ আনতে, ও আমাকে মাছ দিয়েছে, ও কেন নেয়নি মা, কেন? এসব বলে তোমার বউ বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তাকে শান্ত করে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিই আমি। কিন্তু সকালে ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করি ও কেন রাতে ছাদে গিয়েছিল। কিন্তু মায়েশা একেবারে অবাক হয়ে বলে, কি বলছেন মা, আমি রাতে সেই যে বিছানায় ঘুমিয়েছিলাম, এই কেবলই উঠলাম। এই কথা শুনে আমি মায়েশাকে আর কিছু বলি না। এর পরের দিন সন্ধ্যা হতেই মায়েশা ছাদে চলে যায়। শুরুতে ভেবেছিলাম যে তোমার সাথে রোজ বিকালে সন্ধ্যায় ছাদে যাওয়ার অভ্যাস ছিল, কিন্তু তোমাকে মিস করে তাই হয়তো ছাদে যায়। কিন্তু সন্ধ্যায় ছাদে যাওয়া আমার পছন্দ ছিল না। ভেবেছিলাম 2-1 দিন পর ও নিজেই যাওয়া বন্ধ করে দেবে, কিন্তু না, ওর ছাদে যাওয়া সময় কাটানো আরো বাড়তে লাগলো। ওর শারীরিক পরিবর্তন হচ্ছিল, ও শুকিয়ে যাচ্ছিল, সারা রাত দিন ঘুমালেও চোখে নিচে কালি পড়ছিল। গত পরশু সন্ধ্যায় মাইশা ছাদে যাচ্ছিল, তখন আমি ওকে ছাদে যাওয়ার জন্য আটকালে মাইশা আমাকে হাতের ইশারায় আমার কান ওর মুখের কাছে নিয়ে আসে। ও ফিসফিস করে বলতে লাগলো, না 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 না, এই ভুল করিস না বুড়ি, খবর দেখবি, যেতে দে না, দে না, আমি একবার ওকে দেখবো বুড়ি, যেতে দে আমায়। এই কথা বলে মাইশা সেদিনের মতো আবার বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। এরপর সে ছাদে চলে যায়। রাতের বেলা ঘরে ফিরে মাইশা তোমার বোনের ঘরে যায়। তোমার বোন তখন তার রুমে টেবিলে বসে পড়ছিল। মাইশা তোমার বোনের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তোমার বোনের কাছে মুখ নিয়ে অত্যন্ত আস্তে আস্তে বলে, বুড়িটাকে মেরে ফেল, ও আমাকে ছাদে যেতে দিতে চায় না, বুড়িটার কবর খুঁড়ে রেখেছি, মেরে ফেল।
এই কথা শুনে তোমার বোন মাইশার দিকে তাকিয়ে চিৎকার দেয়, আর তার রুমে গিয়ে দেখি মাইশা তোমার বোনের গলা টিপে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে বলছে, কেন কথা শুনিস না তোরা কেউ? বুড়িটাও শোনে না, তুইও না। হ্যাঁ, তুই তো খবর হয়ে গেছে, দেখবি দেখবি। এসব বলতে বলতে মাইশা নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা তাকে বিছানায় শুয়ে দিই আর তোমার বোনকে জিজ্ঞেস করি কেন মাইশা তার গলা টিপে ধরেছিল। তোমার বোন তখন আমাদের জানায় যে মাইশা তাকে যে বলেছিল, মাইশার দিকে যখন তাকিয়েছিল তখন মাইশার চেহারায় নাকি অদ্ভুত শয়তানি ছাপ ছিল, তাই সে ভয়ে চিৎকার দিয়েছিল। একটু পরে মাইশার জ্ঞান ফিরলে সে উঠে বসে, তোমার বাবাকে আর তোমার বোনকে একসাথে কাছে ডাকে আর আমাদের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলতে থাকে, মাছ এসেছে, মাছ, আমার নদীতে মাছ এসেছে, আমি মাছ শিকার করব, মাছকে ডাক বুড়ি ডাক। এটা বলা শেষ হলে সে চিৎকার দিয়ে ওঠে, জ্ঞান হারায় আর তোমাকে ফোন করি। ডাক্তার এসে বলেছে সে খুব স্ট্রেসড আর মানসিক তাড়নায় আছে মেয়েটা, কিন্তু স্ট্রেসের কারণ কি সেটা মাইশা ডাক্তারকে বলে না, সে ডাক্তার সাথে কোনো কথাই বলেনি। এরপর ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে যান। এবার বল আমি কি করতে পারি? আমার মায়ের মুখে সব শুনে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি যে মাইশার পরিবারকে এসব জানানো হয়েছে কিনা। আম্মু বলেন যে আমার সাথে কথা বলে মাইশার পরিবারকে জানানোর অপেক্ষায় ছিলেন ওনারা। আমি আম্মুকে বলি এখনই জানানোর কোনো দরকার নাই। আম্মু আমাকে কারণ জিজ্ঞাসা করলে আমি ওনাকে কিছু না বলে রুমে চলে আসি। কি বলতাম আম্মুকে? আমার জন্য সব হচ্ছে, আমার ভুলের জন্য আমার স্ত্রী এই অবস্থা। আপনারা ভাবছেন আমার কি দায় এখানে? শুনুন তবে ঘটনার শুরুটা একটু মনে করুন। কোরবানিদের পর আমাদের ট্যুর, আমার কলিগ মেহেদি ভাইয়ের গ্রামের বাড়ি এলাকার কাছাকাছি ট্যুরে আমরা গিয়েছিলাম। সেই ট্যুরে গিয়ে মেহেদি ভাই আমাদের একদিন রাতের বেলা একটি স্পিরিট কলিং প্রসেসের কথা বললেন, আর এও বললেন যে আমরা চাইলে ট্রাই করতে পারি। আমি সব বিলিভ করি না এবং বিলিভ না করার কারণে বলেছিলাম যে আর এসব ফালতু, স্পিরিট বলে আবার কিছু হয় নাকি, দেখেন আপনারা ট্রাই করে। সবাই রাজি হলে মেহেদি ভাই একটি পুরনো বই বের করে মেঝেতে একটি তারকা এঁকে তার চারপাশে চারজনকে বসিয়ে দেন। একে অপরের হাত ধরেছিল তারা। আমরা 6 জন ছিলাম। আমার এক কলিগ খুব ভয় পাওয়ায় সে এক্সপেরিমেন্টে অংশ নেয়নি। এরপর মেহেদি ভাই মাটিতে বাটির শুকনো পাতা আর কি সব দিয়ে আগুন জেলে ধোয়া তৈরি করে স্পিরিট কল করলেন। 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা পার হলেও কিছু হয় না। আর জিনিসটাকে ফেক ভেবে আমি আমার 2 হাত ছেড়ে উঠে পড়তেই মেহেদি ভাই আমাকে ধমক দিয়ে বলেন, রেজওয়ান তুমি নিয়ম ভাঙবে না, নিয়ম ভাঙলে ক্ষতি হবে, উঠে যা, আয়। ওনার এই কথা শুনে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যাই এবং বারান্দায় বসে সিগারেট খেতে লাগলাম। এরপর আমাদের মাঝে কথাবার্তা তেমন হয়নি আর আমরাও এই বিষয়টা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এবার আমার মাথায় আসলো এই ট্যুরের কিছুদিন আগে আমার সাথে মাছ নিয়ে এই ঘটনার কথা, আর আমার ওয়াইফের সাথে সেম মাছ নিয়ে ঘটনা। তাহলে অবশ্যই সেই এক্সপেরিমেন্টের কারণে কোনো খারাপ কিছু আমার পিছু নিয়েছে যা আমার ওয়াইফের ক্ষতি করতে যাচ্ছে। আমি আমার মা বাবাকে এসব কি করে বলতাম আপনারাই বলুন। এর পরের দিন আমি এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। উনি আমাকে বকাচকা করেন আর বলেন যে এসব হারাম কাজ করে বিপদ ডেকে আনলে উনি সাহায্য করবেন না। এরপর উনি আমাকে আরেকজন হুজুরের একটি ঠিকানা দিয়ে সেখানে যেতে বলেন। আমি সেদিনই সেই হুজুরের কাছে যাই আর দেখা করে সব জানাই। উনি সন্ধ্যায় আমাকে নিয়ে আসন করবেন বলে জানান। মাগরিবের আযান হলো। আমি আর হুজুর একসাথে নামাজ পড়ে ওনার ঘরে গিয়ে আসনে বসলাম। হুজুর আমার 2 হাত ধরে দোয়া পড়ছিলেন আর ফু দিচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ আমার হাত ছেড়ে দিয়ে উনি বললেন, রেজওয়ান ভাই আপনি যা ভাবছেন সেটা একেবারে 100% ভুল। সেদিন ওই এক্সপেরিমেন্টে কোনো জিন হাজির হয়নি, আর আপনার সাথে যা হয়েছে তা কিছুই ওই এক্সপেরিমেন্টের ফল না। হুজুরের মুখে সব শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি, তাহলে আসল সমস্যা কি? আমার কথা শুনে হুজুর বলেন, আমার বাসায় না গেলে উনি বুঝতে পারবেন না, আর আমার বাসায় যাবার আগে কিছু প্রস্তুতি আছে ওনার, যা ওনার করতে 3-4 দিন সময় চাই। এরপর ওনাকে সময় দিয়ে ওনার ফোন নাম্বার নিয়ে বাড়ি ফিরে আসি আর আম্মু আব্বুকে বলি মাইশার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে। আমার আম্মু আব্বু মাইশার পরিবারের সাথে যোগাযোগ করতে সেখান থেকে উঠে আসে আরো এক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য শুনুন মাইশার মায়ের ভাষায়। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর মাইশার বাবা। আমাদের মেয়ের বয়স যখন 10 বছর ছিল তখন তার একটি মানসিক রোগ দেখা দেয়। সে নিজে নিজে কথা বলতো, লেখাপড়া করতো না, আমাদের সবাইকে মারবে বলে চড়াও হয়ে যেত। অনেক হুজুর কবিরাজি তদবির করেছি আমার মেয়ের, কিন্তু সে ভালো হচ্ছিল না। অবশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হলে সে বলে এই রোগটা খুবই রেয়ার কেস,
লাখ মানুষের মাঝে একজনের হয়। নিজেকে ভুলে গিয়ে অন্যের মতো আচরণ করা, ভায়োলেন্স, আর এরপর সব ভুলে যাওয়া। এই রোগের চিকিৎসা মেডিটেশন আর নিয়মের মাঝে চললে ঠিক হয়ে যাবে বলে ডাক্তার আমাদের বলেন। 3-4 মাস আমার মেয়ের চিকিৎসা হয়, আস্তে আস্তে সে ভালো হয়। ডাক্তার আমাদের বললেন আমার মেয়ে খুব একা ফিল করে সবার মাঝে থেকেও। ওকে এই একাকিত্বের ফিলিংসটা আর যেন ছুতে না পারে। এমনিতে আর কোনো সমস্যা হবে না বলেন ডাক্তার। দেখতে দেখতে আমার মেয়েকে ডাক্তার সুস্থ করে তোলেন। কিন্তু দেখেন এবার কি হলো, জামাই বরিশাল চলে যাবার পর আমার মেয়েটা আবার একা হয়ে গিয়েছিল, আর সেই জন্যই এই সমস্যা ফিরে এসেছে। এসব বলতে বলতে আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়েন। ওনাকে আর কোনো কিছু না বলে, কোনো সান্ত্বনাও না দিয়ে রাগে আমি আমার আম্মুর হাত থেকে ফোন নিয়ে লাইন কেটে দেই। আমি আমার রুমে চলে আসি আর ভাবতে থাকি, এটা তাহলে মাইশার মানসিক সমস্যা, ভালো কোনো ডাক্তার দেখাবো, তাহলে কি ঠিক হয়ে যাবে। এরপর আমি সেই হুজুরকে কল করে আসতে মানা করে দেই আর তাকে জানাই যে মাইশার সমস্যাটা মানসিক, আর ওর বাবা জানিয়েছেন যে মাইশার মানসিক সমস্যার হিস্ট্রি আছে। আমরা মাইশাকে ডাক্তার দেখাই, আর ডাক্তারের করা কিছু মেডিসিন আর মেডিটেশন মাইশা আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকে। ডাক্তারের কাছে গিয়ে আমরা আরো একটি তথ্য পাই যে মাইশা কয়েক মাসের প্রেগন্যান্ট। আমার ডাক্তারের ভাষ্য মতে প্রেগন্যান্সির এই ধরনের সমস্যা হওয়া একেবারেই অ্যাবনর্মাল নয়। একদিকে সীমাহীন খুশি, আর একদিকে রিলিফ যে যা হচ্ছে বা হয়েছে তা বলতে গেলে নর্মাল বিষয়। আর সবাই মাইশার খেয়াল রাখতে শুরু করি। আমি রোজ সন্ধ্যায় মাইশাকে নিয়ে ছাদে গল্প করি, যত্ন নেই, নিয়ম করে খাওয়ানো, মেডিসিন দেয়া, সবকিছু খেয়াল রাখতাম আমরা সবাই। আস্তে আস্তে আমার যাবার সময় চলে এলো আর আমি বরিশাল চলে এলাম। মেসে ফিরে 1 সপ্তাহ পার হয়ে গেল, কোনো সমস্যা নেই। হঠাৎ একদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি কানের কাছে আওয়াজ শুনছিলাম, যা, চলে যা, জীবন থেকে চলে যা। আমি এটা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠতেই আমার রুমের দরজায় নক করার আওয়াজ পাই এবং সেই মাছ বিক্রেতার গলা শুনতে পাই, স্যার মাছ নেবেন? ইলিশ মাছ মাত্র 90 টাকা, নিয়ে নেন। এ কথা শুনে আমি চিৎকার করে উঠি, তুই আর তোর মাছ জাহান্নামে যা, আমাকে বিরক্ত করিস না, চলে যা, আমাকে আমার মতো মাছটা দে। এরপর সে প্রত্যুত্তরে আমাকে বলে, ফিরিয়ে দিলেন স্যার আমার জীবিত মাছ, আপনার পথ ছায়া মরছে, এইবার আপনি কবর দেখেন। এই কথা বলে সে করুণ সুরে কাঁদতে লাগলো। ওনার এই কথা শেষ হতেই আমার হুঁশ ফিরে মোবাইলের রিংটোনে। বিছানা থেকে উঠে আমি দেখি যে ঘেমে একাকার হয়ে গেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এতক্ষণ যা হচ্ছিল তা বোধহয় স্বপ্ন ছিল। এই ভাবতে ভাবতে আমি মোবাইল হাতে নিয়ে দেখি আব্বুর ফোন তোতে আব্বু কান্নার স্বরে আমাকে বলে, বাবা রেজওয়ান, যত তাড়াতাড়ি পারো চলে আসো, তোমার বাচ্চা নাই। এই কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়, আমার পায়ের নিচে মাটি সরে যায়। আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমাকে কবর দেখানো হবে, আর আমার বাচ্চা এই দুনিয়াতে নেই। কিভাবে কি হলো জানার জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে যাচ্ছিলাম, কিন্তু আমার কানের চারপাশে আওয়াজ আসছিল, স্যার মাছ, আমার মাছ নেন স্যার, আমার মাছ নাই, আজকে আপনার মাছ শিকার করলাম, মাছ 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 মাছ। এই বলে বাতাসে মিশে যাচ্ছিল সেই আওয়াজ, আর হালকা করে শুনতে পাচ্ছিলাম, নিলেন না। এরপর আমি ঘুমিয়ে যাই বাসের জার্নিতে। বাস থামলে বাড়ি পৌঁছে আমি আমার বোনকে পাই বাড়িতে একা। এরপর আমি তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় আমার বোনের মুখে আমি সব ঘটনা শুনি। তার ভাষ্য মতে আমি ঘটনাগুলো বলছি। ভাইয়া, তুমি যেদিন চলে গেলে সেদিন রাতে আমি পানি খেতে উঠে ডাইনিং এ গিয়েছিলাম। গিয়ে দেখি মাইশা ভাবি ডাইনিং এর একটি চেয়ারে বসে আছে। ওনাকে ওভাবে আমি ভয় পেয়ে যাই দেখে ওনাকে জিজ্ঞেস করি যে উনি কেন ওখানে এত রাতে বসেছিলেন। উনি আমাকে ইশারায় ওনার মুখের কাছে আমার কান নিয়ে যেতে বলেন। আমি কান ওনার মুখের কাছে নিয়ে যেতেই উনি বলেন, মা খাবি ইলিশ মাছ? আমার পেটে মাছ আছে একটা, আমি কেটে বের করে দিই, তুই রান্না কর, আর বইটাকে কবর দে। কবর দে ওকে, কি ভাবছিস, দে। এই বলে উনি মেঝেতে বসে পড়েন আর মাটিতে আছড়ে আছড়ে বলতে লাগলেন, এই দেখ আমি কবর খুঁজছি, মাছটাকে বের করবো, কবর দিতে হবে যে, বইটাকে ডেকে আন। উনার এই আচরণ দেখে আমি চিৎকার করে উঠলে আম্মু আব্বু ডাইনিং এ এসে মাইশা ভাবিকে ধরে তার বিছানায় নিয়ে যান। মাইশা ভাবি আব্বু আম্মুকে গালাগাল দিচ্ছিলেন আর বলছিলেন, তোরা কেউ মাছ খাস না, তোদের ছেলে খায় না, মেয়ে খায় না, আর তোরাও খাস না। তোদের ছেলেকে কত করে বললাম আমার মাছ নিয়ে যেতে, কিন্তু ও নেয়নি, তাই আমি তোর ছেলের মাছ নিয়ে যাব। দেখ দেখ, ওই যে কবর খুলে রেখেছি,
মাছ কবর দেব। এইসব বলে ভাবি জ্ঞান হারান। ওনার পাশে সেদিন আমরা সারা রাত বসেছিলাম। সকালে উঠে ভাবি আমাদের বলেন যে রাতের বেলা উনি ছাদে গেলে আমাকে বলেন আম্মু আব্বুকে মেরে ফেলতে, আর তোমাকেও যেন মেরে ফেলা হয়। এরপর ভাবিকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার কিছু ওষুধ দিয়ে পাঠিয়ে দেন। এরপর আমি সারাদিন ভাবির এই সমস্ত সমস্যার দেখাশোনা করি। একদিন রাতের বেলা ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছাদে গিয়ে দেখা যায় উনি ছাদের কোণে বসে ধারালো লোহার টুকরা দিয়ে নিজের হাত খোঁচাচ্ছেন আর পেটে খোঁচাচ্ছেন, আর পেট থেকে বের হওয়া রক্ত খাচ্ছেন। এসব দেখে আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ডাক্তার বলছিলেন যে প্রেগন্যান্সির অনেক সমস্যাই হয়, আর তুমিও 2-1 দিন হলো চাকরিতে ফিরে গেছো, তাই তোমাকে আর ফোন করে বলিনি। কারণ এমন বারবার ছুটি নিয়ে তোমার চাকরি কিভাবে থাকবে, সংসারই কিভাবে চলবে। এরপর একদিন রাতের বেলা আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার রুমে কুকুরের ডাক শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে যাই, আর আমার রুমে কুকুরের ডাক কোথা থেকে এলো দেখতে থাকি। এর মাঝে হঠাৎ পচা মাছের গন্ধ দিয়ে আমার রুম ভরে যায়। আমি বিছানা থেকে উঠার জন্য পাশ ফিরতেই দেখি মাইশা ভাবি বাজে হাসি নিয়ে আমার পাশে শুয়ে আছেন, আর কুকুরের আওয়াজটা উনিই মুখ দিয়ে করছিলেন। আমি ওনার শরীর থেকে রক্তের গন্ধও পাচ্ছিলাম, আর তাই তাকে জিজ্ঞাসা করি যে কেন এখানে রক্তের গন্ধ, কেনই বা সে ওইরকম বাজে আওয়াজ করছে। তখনই সে মুখে হাত দিয়ে ধরে ফেলেন, আর কানের কাছে মুখ এনে তিনি বলেন মাছ শিকার করেছি। এই বলে সে আমার হাতে একটি ছুরি ধরিয়ে দিয়ে বলেন, নে বুড়িকে মেরে ফেল আর কবরে ধাক্কা দিয়ে ফেলে দে। আমার হাতে ছুরির স্পর্শ পেতেই আমি ছুরিতে আঠালো কিছুর আভাস পাই, আর ভাবির হাত সরিয়ে জোরে চিৎকার দেই। আমার চিৎকারে আব্বু আম্মু রুম থেকে এসে লাইট অন করে যা দেখেন সেটা ভোলার না। আমরা দেখি আমার ভাবির পেট থেকে রক্ত বেরিয়ে বিছানা ভিজে গেছে, শরীরের কাপড় কাটা। ওনাকে ধরে বিছানায় শুয়ে আমি আর আম্মু পেটের কাপড় সরিয়ে দেখি ওনার পেটে 2-3টা স্ট্যাবের দাগ। আমাদের বুঝতে বাকি রইল না যে ভাবি কি করেছেন। তৎক্ষণাৎ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানান ওনার বাচ্চা আর বেঁচে নেই। আমার বোনের মুখে সব শুনে আমি রাগে দুঃখে একাকার হয়ে যাই, আর মনে মনে বলতে থাকি মাছ কি, কেনই বা মাছ নিয়ে এত ঘটনা। এরপর আমি হাসপাতালে গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি সহ অনেকেই সেখানে উপস্থিত আছেন। মায়ের সাথে দেখা করি, সে ঘুমোচ্ছে। তাকে ওই অবস্থায় দেখে আমার মরে যেতে ইচ্ছা করছিল। এরপরে সব কেন শুধুমাত্র মানসিক সমস্যা নয় তা বুঝতে পারি আমরা সবাই। আর আমি সেই হুজুরকে ফোন করি যার সাথে আগে দেখা করছিলাম। সেদিন রাতে আমাদের বাসায় হুজুর আসেন এবং আসন করেন। এর আগে হুজুর হাসপাতালে গিয়ে মাইশাকে দেখে আসেন আর আমাদের কাছ থেকে সবকিছু জেনে নেন। আমাদের বাসায় এসে হুজুর আসন করেন, আর কিছুক্ষণ পরে উনি বলতে শুরু করেন ওনার কথা। ওনার ভাষায় আমি বলছি, রেজওয়ান ভাই, আপনার স্ত্রীর ওপর খবিস জিনের ভর হয়েছে ভাই। ধীরে ধীরে সে আপনাদের পরিবার শেষ করে দেবে। আপনি যে স্বপ্ন দেখতেন সেগুলো সেই দেখাতো, আর লক্ষ্য ছিল আপনাকে পাগল করে দেয়া। আর সে মাছ বিক্রেতার রূপ ধরে আপনার সাথে ছলনা করছে। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম জিনের ভর করার কারণ কি। উত্তরে হুজুর বললেন, ভাই, আপনার স্ত্রীকে নিয়ে রোজ সন্ধ্যায় ছাদে যেতেন, আর আপনি যেদিন চলে যান বরিশাল তার পরদিন বা সেদিনের মাঝে সন্ধ্যায় আপনার স্ত্রী ছাদে একাই যায়। তার চুল ছিল খোলা। সন্ধ্যাবেলায় আপনার স্ত্রীকে দেখেই সেই জিন আকৃষ্ট হয়ে যায়, আর মাইশা ভাবিকে সে নিয়ে যাবে বলে ঠিক করে। কিন্তু মাইশা ভাবি প্রেগনেন্ট থাকায় সে রেগে যায় আর ঠিক করে যাকে ভালোবাসে তার কাছ থেকে অন্যের বাচ্চা সে আনতে দেবে না। তাই সে আপনার বাচ্চাকে হত্যা করলো, আর আপনাকে পাগল বানিয়ে স্ত্রী থেকে দূরে সরিয়ে আপনার মা বাবাকে মেরে সে আপনার স্ত্রীকে নিয়ে যেতে চাচ্ছিল। ওনার কথা শুনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন মাছ সাজছে সে। হুজুর বললেন, ওই মাছের মাধ্যমে জিন আপনাকে বশ করে পাগল বানাতে চাইছিল, কিন্তু আপনি সেই মাছ না নেয়ায় সে আপনাকে ধোঁকা দেয়, এই বলে যে আপনার মাছ মারবে। আসলে আপনার মাছ হচ্ছে আপনার সন্তান, যাকে ইতোমধ্যে সে মেরে ফেলেছে। এরপর এই সমস্যার পরিত্রাণ চাইলে হুজুর আমাদের বলেন যে এর একমাত্র সমাধান হচ্ছে রুকাইয়া। আমরা যারা মুসলমান আছি, যারা সবাই জানি যে রুকাইয়া জিনিসটা আসলে কি, যারা জানেন না তাদের জন্য বলছি, রুকাইয়া হচ্ছে মুসলিম এক্সোরসিজম বা জিন ছাড়ানোর প্রসেস। ঘটনায় ফিরি, যেহেতু মাইশা অসুস্থ ছিল তাই হুজুর আমাদের বলেন 15 দিন পর মাইশার রুকাইয়া হবে, আর এই 15 দিন মাইশাকে চোখে চোখে রাখতে হবে। হুজুর একটি তাবিজ আমাদের দিয়ে বলেন যে মাইশা যতদিন হাসপাতালে থাকবে ততদিন যেন এই তাবিজ ওর কাছে থাকে, আর উনি আমাদের বাসা বন্ধ করে দিয়ে যান যেন মাইশা বাসায় আসলে আপাতত 15 দিন বাসায় কোনো সমস্যা না হয়। এরপর মাইশা বাসায় ফিরে এলে 15 দিন পর এক শুক্রবারের সন্ধ্যায় হুজুর 4 জন হুজুরকে নিয়ে
মাইশার রুকাইয়া করার জন্য আমাদের বাসায় আসেন। মাইশাকে বোরখা পরিয়ে আমি আমার আম্মু আর আব্বু আর বোন মিলে আমার ঘরে নিয়ে আসি আর ওনাকে বিছানায় বসাই। হুজুর একটা ইসলামিক বই বের করলেন আর লাইট অফ করে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আমাদের বললেন, যাই হয়ে থাক ভাবিকে ছাড়বেন না। মায়া করবে, কান্নাকাটি করবে, ভয় দেখাবে, আঘাত করবে, কিন্তু আপনারা দুর্বল হবেন না। এরপর হুজুর বাকি 4 জন হুজুরকে বললেন মোমবাতি নিয়ে রুমের 4 কোণায় গিয়ে দাঁড়াতে। এরপর সবাই সবার হাতে থাকা বই খুলে দোয়া আর সূরা পড়তে শুরু করলেন। আমি আর আমার আব্বু সহ আমার বোন মাইশাকে ধরে রেখেছিলাম। দোয়া পড়ার সাথে সাথেই মাইশার শরীর ভিজে যাচ্ছিল ঘামে, আর মাইশা মুখ দিয়ে এমন শব্দ করছিল যেন সে নিঃশ্বাস নিতে পারছে না। দেখে মনে হচ্ছিল মাইশার খুব কষ্ট হচ্ছে। এরপর মাইশা ঘাড় ঘুরিয়ে আমার কানের কাছে বলতে লাগলো, স্যার, মাছ কিন্তু নিয়ে ফেলেছি, এবার বড় মাছ নিব। হুজুর কি করবে? ও তো নিজেই নিজের রক্ষা করতে পারবে না, ওই দেখ হুজুর কবরে। এই বলে সে আমার চেহারা বরাবর একটি ফু দিল। আমি বেহুশের মতো হয়ে গিয়েছিলাম আর দেখতে পেয়েছিলাম এক জঙ্গলে পড়ে আছি, আর আমার সামনে একটি কবর খোঁড়া, কবরে একটি লাশ যার মুখের দিকে কাফন খোলা। লাশটি ছিল সেই হুজুরের। এই দেখে আমি চিৎকার করে উঠি আর আমার মনে হতে লাগলো আমার উপর বৃষ্টি পড়ছে। হঠাৎ আমার হুঁশ ফিরে এলো। আমি দেখলাম হুজুর আমার হাত ধরে ঝাঁকি দিয়ে বলছেন, ভাই বলেছিলাম না ধোকা দিবে, শক্ত হন। এরপর হুজুর আবার দোয়া পড়তে লাগলেন। আমি চোখ বন্ধ করে মাইশাকে ধরেছিলাম। কিছুক্ষণ পর আমার কানে সেই বৃদ্ধ মা চড়ার আওয়াজ শুনতে পাই, যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর সন্তানকে সাথে নিয়ে যাচ্ছি। ছেলের লাশ দেখ, চোখ খোল, আরে চোখ খোল, মাছ তো নিলি না, ছেলেকে বিলিয়ে দিলি, কেন মাছ নিলি না? আমি মাইশার মুখে এসব শুনে চোখ খুলিনি, আর মাইশা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। রুমের চারপাশ থেকে উচ্চ স্বরে শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপর হুজুর আমাকে চোখ খুলতে বলেন। চোখ খুলতেই আমার আম্মুকে দেখলাম রুমে লাইট অন করতে, আর আমার বোন পানি এনে মাইশার মুখে ছিটিয়ে দিল। আমি আর আম্মু মাইশার হাত মালিশ করতে লাগলাম। একটু পর ওর জ্ঞান ফিরে এলো। ও বলল, রিজওয়ান, কি হলো আমার? আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে কেন জানি ভারী একটা বোঝা চলে গেছে। কি হয়েছে বলো তো? মাইশার কথা শুনে হুজুর মুচকি হেসে বললেন, সবই আল্লাহর ইচ্ছা, আপনি ভালো হয়ে গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আপনার সাথে কি হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে আর কিছু হবে না ইনশাআল্লাহ। আপনাকে একটা তাবিজ দিচ্ছি, 7 দিন পর খুলে ফেলবেন, আর কখনোই সন্ধ্যার পর ছাদে যাবেন না। এই বলে তাবিজটা দিয়ে হুজুর চলে যান। রেজওয়ান ভাই এইটুকু বলে দীর্ঘশ্বাস ফেলেন। ঘটনাটি ঘটেছে কয়েক বছর আগে। আমি আজও ভুলতে পারিনি কিছুই। বাজারে গিয়ে এখনো মাছ কেনার সাহস হয় না আমার। আমার নিষ্পাপ বাচ্চাটা আর দুনিয়ায় নেই, সব ভেবে কেমন যেন লাগে। আমি একটা কথাই আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে সন্ধ্যার পরে কেউ ছাদে যাবেন না খোলা চুলে, মাথায় কাপড় দিয়ে রাখবেন। গুরুজনের কিছু কথা আসলেই মেনে চলা উচিত। মনে রাখবেন, যা রটে তা কিছুটা বটে। আর একটা কথা, একটা ভুল যে কারো জীবন ছারখার করে দিতে পারে। মাইশা এখন ভালো আছে, আমার বাবা মাও ভালো আছে, কিন্তু আজও আমার কোনো সন্তান নেই। এই বলে রেজন ভাই ওনার ঘটনা শেষ করেন। এরপর নদীর পার থেকে উঠে আমার এক পরিচিত বড় ভাই আর রেজন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে আসি। আজকের মতো এই ছিল আমার ঘটনা। কষ্ট করে পড়ে শোনানোর জন্য ধন্যবাদ, আর লিসনারদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এতক্ষণ সময় নিয়ে ঘটনাটি শোনার জন্য। শেষে বলতে চাই, বিলিভ করার অধিকার যেমন আপনার আছে, তেমনি না করার অধিকারও আপনার। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। আজ বিদায় নিচ্ছি, সাবিত ফ্রম ময়মনসিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আপনাদের ঘটনাটা পছন্দ হবে। আমি 2015 সালে ঘটনাটা সিলেক্ট করেছিলাম। সিরুবাল্লুর নামক একটি জায়গার ঘটনা বলবো। চেন্নাই শহরের ভেতরে অবস্থিত এই জায়গা, খুব কাছে একটি রেল লাইন গেছে। ওনাদের বাড়ি তখন 2 তালা। ওনার বিয়ের প্রায় 2 বছর পর তিনি এই এরিয়াতে শিফট করে গভর্নমেন্ট জবের পারপাসে। বলার স্ত্রী কখনো তেমন কারোর সাথে কথা বলতেন না। তার স্বামীর নাম আজস্রা সান্যাল, তিনিও গভর্নমেন্ট জব করতেন। প্রথম বেবি হওয়ার পর তিনি জব ছেড়ে দেন। এরপর থেকে বাচ্চাকে সময় দেয়া তার কাজ হয়ে পড়ে। বাসায় খুব কম সময় তার মা আসতেন, আসলেও দিনে দিনে চলে যেতেন। পুরো বাসায় তিনি একাই থাকতেন।
ওনারা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসতেন বেশি। বিকেল থেকে বিদ্যুৎ চমকাচ্ছে সেদিন, গরমের শুরু তখন। বাচ্চাকে বিছানায় ঘুম পাড়িয়ে তিনি ঘর মুছছিলেন। বাচ্চার বয়স তখন 5 থেকে 6 মাস হবে। ঘর মুছতে মুছতে যখন যেই রুমে বাচ্চা আছে সেই রুমে আসতেই দেখে বাচ্চাটি দাঁড়িয়ে আছে। উনি অবাক, ওনার বাচ্চাটি হামাগুড়িও তো তখন দিতে পারে না, অথচ এই বাচ্চা দাঁড়িয়ে আছে। সেদিন থেকেই ঘটনার শুরু। ওই দিন রাতে হাজবেন্ড আসবার পর তিনি ঘটনা শেয়ার করেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। হাজবেন্ড মনে করেন তিনি দুষ্টুমি করছেন। এরপর থেকে প্রায় 15 থেকে 20 দিনের মাথায় রাতে হঠাৎ ঘুম ভাঙে। খাটের পাশে টেবিল ল্যাম্প জ্বালানোর পর তিনি পরিষ্কার লক্ষ্য করেন দরজার ফাঁক করে ছোট্ট একটি বাচ্চা হাসছে। তিনি তার হাজবেন্ডকে এক চিৎকার দিয়ে ডাক দেন। ডাকতেই সেই বাচ্চাটি হেসে হেসে একটি দৌড় দেয়। তার হাজবেন্ডও হাসার সাউন্ড পেল, তিনিও পড়কে ওঠেন। লাইট জ্বালিয়ে একটু এগোলেন এবং দেখেন কোথাও কেউ নেই, সারা বাড়ি অন্ধকার। লাইট জ্বালিয়ে সব নর্মাল করলেন, কিন্তু ভয় তো যাচ্ছে না, ঘুম তো দূরের কথা। হঠাৎ তখনই একটি সাউন্ড পাওয়া গেল। দুইজনে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলেন, আর হঠাৎ করে তাদের সামনে একটি বাধা আসলো। কোত্থেকে একটি কুড়াল এসে দেয়ালে বাড়ি খেল। 2-3 ইঞ্চের জন্য তাদের গলার তরে লাগলো না, এবং সেই হাসি বাচ্চাটি দৌড়াচ্ছে রুমের মধ্যে। তারা এক দৌড়ে বাচ্চাটিকে কোলে নিয়ে নিচে নেমে যায়। নিচে নেমে যাওয়ার পরে মানে যেভাবে সবাইকে, আশেপাশের সবাইকে ডেকে তুলেন। মানুষজন এত রাতে যারা বেরিয়েছে তার কথার কোনো কিছুই মেলাতে পারে না। উপর উঠে দেখে সারা বাড়িতে লেখা, আমি সবাইকে মেরে ফেলবো, সারা দেয়ালে। এবং যা দিয়ে লেখা সেটি রক্ত দিয়ে লেখা ছিল, যা বেয়ে বেয়ে দেয়াল থেকে তখনও পড়ছে। ওনার বাসা চেঞ্জ করে ফেলেন, সরাসরি চলে আসেন এই মহিলার বাবার বাড়ি। এবং একটি কথা বলি, সবাই যখন দেখেছে যে দেয়ালে একটি জিনিস লেখা, পরের দিন সকালে ওই দেয়ালে খালি ছিল। তো যারা দেখেছে তাদের মধ্যে একজন আমাকে সাহায্যকারী, এটি মেনশন করা দরকার, যিনি আমাকে সর্বপ্রকার সাহায্য করেন, তার নাম উদয় কৃষ্ণ। 1 মাস নিজের বাবার বাড়িতে থাকবার পর তারা বাসা চেঞ্জ করেন এবং আসেন তিরুবিল্লা নগর নামে একটি জায়গায়। যে বাসায় উঠলেন তার নিচ তলায়, সেই বাসাতে তাদের সাধারণ ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ওই দিনই রাতের ঘটনা। ঘড়িতে তখন স্পষ্ট রাত 1টা। খুব জোরে তরমুজ কাটার শব্দ নিচ থেকে আসছিল, আর ঝর্ণার পাশে দাঁড়ালে তেমন পানির স্রোত পাওয়া যায়, ওরকম একটা সাউন্ড আসছিল। হাজবেন্ড যিনি ছিলেন তিনি উঠে লাইট জ্বালাতে গেলেন, অথচ সুইচ চাপছেন, লাইট জ্বলছে না। অন্য রুমেরও লাইট জ্বলছে না। পায়ের মধ্যে ভেজা এবং আঠা আঠা টাইপ ফিল করছেন। যত সামনের দিকে যাচ্ছেন ততই এরকম আঠা আঠা পাচ্ছেন। তিনি আবারও রুমে এসে দেখেন তার স্ত্রীকে ডেকে তুলেন এবং রুমের টর্চটি জ্বালান। কিন্তু টর্চেরও পাওয়ার কম, যতটুকুই আলো আসছিল 2 জন মিলে এগুতে লাগলেন। এগুতেই দেখেন মেঝেতে হেঁচকিয়ে কিছু টেনে নিয়ে যাওয়ার রক্তের ছাপ, ছোপ ছোপ দাগ। চিৎকার দিয়ে উঠলেন তার স্ত্রী এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। অথচ এত রাতে কে আসবে? 2 তলা বাড়ি, ওই 2য় তলায় আবার কেউ থাকতো না। চিৎকার চালিয়ে যাচ্ছে। তখন হাজবেন্ডটি দরজা খুলে নিচে নামতে যাবে, এমন সময় ওই টর্চের আলোতে লক্ষ্য করে দেয়ালে সেই কুড়ালটি বিঁধে আছে, সাথে একটি মাথা লাগানো। আমি চিন্তা করতে পারি না। তার পেছনে পেছনে বাচ্চা কোলে করে নিয়ে ওয়াইফও দেখে ফেলে এই দৃশ্য এবং এক চিৎকার দেয়। দরজা খুলতে পারছে না। হাজবেন্ড অনেক ধাক্কাচ্ছে, কিন্তু ওপাশ থেকে লক মনে হচ্ছে। এখন তাদের কি হবে? আর সেই বাচ্চার হাসি এখন আরো বেড়ে গেছে। শুধু যে একটি বাচ্চার হাসি তাও না, অনেকগুলো বাচ্চার হাসি, একের পর এক বাচ্চার হাসি। বাচ্চাকে কোলে করে তার তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। সারাটা রাতই হয়ে থাকলো, দিনই যেন হচ্ছে না। ভোর হলেই তো সবাই জাগবে, কিন্তু সেই রাত পার হচ্ছে না যে। যদি একা দেখা যেত তাহলে তো মনকে সান্ত্বনা দিয়ে যেত। ওনারা 2 জন দেখছেন, আমার যে প্রত্যক্ষদর্শী ছিল সেও দেখছে, মহিলা অজ্ঞান। কিন্তু হাজবেন্ডই অনেক চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে দরজা খুলে দেয়। হাজবেন্ড বলস্ত্রীকে জাগিয়ে তোলেন, বাচ্চাকে কোলে করে চিৎকার করতে থাকে। কিন্তু ওখানে এত লোকজনের সমাগম না থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না, সবাই ঘুম। রাস্তায় একটা ট্যাক্সি পায়,
ওনারা প্রায় 3-4 ঘন্টার চেষ্টা করে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ফাইনালি একটি ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সিওয়ালাকে কোনো জায়গার নাম ঠিক মতো বলতেও পারছিল না, তারা তোতলাচ্ছিল। খালি টাইমটা জিজ্ঞেস করে ট্যাক্সিওয়ালাকে বলে রাত 1:10 বাজে। ওনাদের মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা, যা হচ্ছে ভালো হচ্ছে না, যাই হোক আমাদের যেতে হবে। তিনি জলদি করে তার মার বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে বালেশ্রী মা মারা যান। রাতের বেলা মায়ের রুম থেকে সাউন্ড আসলেও ওরকম কেউ তোয়াক্কা করেনি। তার বাবা আরো আগে মারা গিয়েছিলেন। মায়ের ডেড বডি পাওয়া যায় পা থেকে আলাদা হওয়া পর্যন্ত। পুলিশ কেস হয়, পোস্টমর্টেম কেস হয়। রিপোর্টটাতে কোনো মানুষের হাতের ছাপ পাওয়া যায় নাই। এই ঘটনার পর তাদের ভয়ের আর কোনো সীমা থাকলো না। বাচ্চার সবাইকে তিনি আর চিন্তা করার কোনো ওয়ে পেলেন না। কিন্তু সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায়। এক তান্ত্রিককে দেখানোর পর তিনি যেভাবে যা করতে বলেছিলেন তারা ঠিক সেভাবেই সে সব প্রসিডিওর সম্পন্ন করেন। কিন্তু আলটিমেটলি যা আজকে শেয়ার না করে পারছি না, শেয়ার না করলে ধোঁয়াশার মধ্যে থাকবার কথা। তার মা মারা যাওয়ার 3 মাসের মধ্যে তাদের সাথে আরেকটি ট্র্যাজেডি ঘটে। এরই মধ্যে তারা সপরিবারে ইউএসএ তে অ্যাপ্লাই করেছিলেন 5 বছর আগে। বেবি হওয়ার পর তা ডিলে হয়তো 5 বছরের জায়গায় 6 বছর হয়ে যায়। ভিসা যখন পাসপোর্টে লাগে ঠিক সেদিনের ঘটনা। মা মারা যাওয়ার পর তেমন কিছু না হলেও সেদিন ঘটনাটা তার হয়তো সারা জীবন মনে থাকবে। 1991 জানুয়ারি, সেদিন শীত ছিল। রাতের বেলা বাচ্চাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে 1টার সময় তিনি ঘুমিয়ে পড়েন। হাজবেন্ড তখন কোচিতে, চোখ লেগে যায়, হঠাৎ ঘুম ভাঙে। তার পায়ের কাছে একটি বাচ্চা কাঁদছে এবং তিনি লাইট জ্বালিয়ে দেখে তারই সন্তানের গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে, আর বাচ্চাটি আস্তে আস্তে তারই চোখের সামনে নিস্তেজ হয়ে পড়ল। তিনি ভেবে আর কিছু পেল না, সবাইকে ডেকে তুলল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টররাও এটার কোনো রিজন খুঁজে পায়নি। শরীরে কোনো ছাপ নেই হাতের। তার সাথে এই ট্র্যাজেডি কিন্তু কখনোই তিনি ভুলবেন না। কিছু মানুষ আমাকে এই ঘটনাটি কালেক্ট করতে যথেষ্ট হেল্প করেছিলেন, তখন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সপরিবার ইউএসএ থাকা সেই মহিলা বালাশ্রী সান্যাল এখন 2টো সন্তান, কিন্তু তারা ভালো আছেন। কেন তাদের এরকম ঘটনা ঘটে? তাদের বাচ্চাদের সাথেই ঘটে। ওই নিষ্পাপ শিশুটিরও তো কোনো দোষ ছিল না, দোষ তো তাদেরও ছিল না। তাহলে ঘটনাটা কি? এই প্রশ্নটা এখনো পর্যন্ত রয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি। এই ঘটনাটি আজকে রাত 1টায় প্রিমিয়ার করা হবে ইনশাল্লাহ। আপনারা শুনবেন সবাই। আশা করি ভালো লাগবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু আমাদের আকিব হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আমি তার সাথে সরাসরি চলে যাচ্ছি এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। একটা লাশের ঘটনা শুনে আসবো আমরা, রাইট? এটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনা। ওকে জি রাসেল ভাই, আজকে যেটা বলবো সেটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনা, আর আশা করবি অডিয়েন্স এটা অনেক ভালো লাগবে। আমি যারা আমাকে চিনে না তাদেরকে পরিচয় দিয়ে নেই। আমি রাকিব আল হাসান, লালমনিরহাট জেলা আদিতমারি থানা থেকে। আজকে যে আমি প্রায় সময় রাসেল ভাইকে ঘটনা পাঠাই এবং অনেক অডিয়েন্স বলছেন যে আমার ঘটনা তারা অনেক বেশি পছন্দ করেন। তো সেই অডিয়েন্সদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ ভাইরা। আপনারা যারা যারা আমার ঘটনা পছন্দ করছেন, যাক আপনাদের জন্যই রাসেল ভাই হয়তো আমাকে আরো একটি ঘটনার জন্য বলেছেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা ছিল গৌরীপুর এলাকার, আর এটা শহীদুল তার চাচাকে কেন্দ্র করে ঘটনাটা। এটা একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। তো শহীদুল তখন ও বারান্দায় বসে ও মোবাইল টিপছিল। তো হঠাৎ ওর ছোট ভাই দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতেছে যে ভাই, আব্বুর তো অবস্থা খুবই খারাপ। তো এখন ও চাচাতো ভাই এটা বলছে। তো শহীদুল দৌড়ে গিয়ে গেল ওখানে যে কি হয়েছে। চাচা ওর হঠাৎ চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছে, হামাগুড়ি খাচ্ছে, এরকম একটা অবস্থা। ও বিছানায় শুয়ে থাকতে পারে না রাসেল ভাই। বিছানায় রাখলে উনি ছটফট করতে করতে মাটিতে পড়ে গড়াগড়ি খায়, এরকম অবস্থা। ওনাকে বিছানায় রাখাই যাচ্ছে না, মানুষজন ধরেও রাখা যায় না। তো এখন চাচা এরকম মাটিতে পড়ে আছে, চোখ উল্টে গেছে, এরকম মুখে ফেনা বের হচ্ছে, মাঝে মাঝে অদ্ভুতভাবে হাসছে। তো এটা তো ভাই জিন ধরার লক্ষণ, এটা তো আমরা আগের থেকে জানতাম। এরা কিন্তু রাসেল ভাই তখনকার সময় খুব বেশি এই ঘটনাগুলো করতো। প্রচন্ড জিন এই মানুষকে এরকম খুবই অত্যাচার করতো জিনগুলা। তো উনি কিছু সময় চোখ উল্টে মনে হচ্ছে চোখটা উল্টে রাখছে এবং হাসতেছে। তো
এটা তো মানে হাসিটা অদ্ভুত রকমের। তো গ্রামের সবাই জানতো যে শহীদুল্লাহ চাচা একটু পাগল টাইপের মানুষ ছিল, মাঝে মাঝে মানে কি বলতো না বলতো, এটা আসলে বলা চলে যে রাসেল ভাই এটা জিনের একটা প্রভাবে ওনার এমন ভাবে ওনাকে বসে নিছে, শেষ পর্যন্ত ও আসলে মোটামুটি একটু পাগল টাইপের হয়ে গেছে, এরকম মানে মাথা নষ্ট হয়ে গেছে। তো মানে উনি কিন্তু এমনি হুদাই মানে ওনার চাচা প্রায় বলতো যে আমার মাথার ভিতরে জিন আছে, তারা আমার সাথে কথা বলে, এগুলো এগুলো বলে মানুষকে। তো আসলেই কিন্তু এটা ছিল রাসেল ভাই। গ্রামের মানুষ এগুলো শুনে হাসতো, কেউ বলতো যে ওর মাথার সিট খারাপ হয়েছে, কেউ বলতো যে পাগল হয়ে গেছে, এনাকে মানে মানুষ কি জানি বলে মানসিক হাসপাতাল যে আছে পাগলা গারদ সেখানে রাখা উচিত। কিন্তু সেদিন তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল। আসলে রাসেল ভাই তাকে পাগলা গারদে রাখবে কিভাবে? ওর ফ্যামিলি চাইছিল যে ওখানে রাখলে আরো নষ্ট হয়ে যাবে, আমরা বাড়িতে চেষ্টা করি যে কোনোভাবে ঠিক, মানে কিছু কিছু সময় এরকম করে, আবার কিছু কিছু সময় ঠিক হয়ে যায়। ভাই খুবই ভালো মানুষ, এরকম আর কি। তো পরে কি হয়েছে, কিন্তু সেদিন মানে ওর অবস্থাটা দেখে সেদিনের ঘটনাটা মানে সবাই অবাক হয়ে গেছে। একজন বললো যে ভাই খুব দ্রুত তুমি অ্যাম্বুলেন্স ডাকো। তো শহীদুল তাড়াতাড়ি ফোন করলো যে দেখি হাসপাতালে নিয়ে যাই। তো প্রায় 20 মিনিট পরে একটা পুরনো অ্যাম্বুলেন্স গ্রামের রাস্তার সামনে এসে, তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। তো ড্রাইভার নামলো, আর ড্রাইভারের চেয়ে অদ্ভুত চেহারা, লম্বা দাড়ি, চোখে অদ্ভুত দৃষ্টি, মোষ বড়, দাড়ি বড়, মুখটা মানে কালো রকমের রাসেল ভাই। মানে ওনাকে দেখলেই আপনার ভয় লেগেছে, মনে হচ্ছে জল্লাদ মানে একটা, এরকম অবস্থা। তো সে ধীরে ধীরে বললো যে রোগী কোথায়, হ্যাঁ মানে এরকম কথা বলতেছে। তা উনি বলছে রুগী কোথায়, বলে ও আমি তো জানি কোথায়, এই কথা বলে আবার বলে রুগী কোথায়, মানে উনি আগের থেকে জানেন। তো মানুষ বলতেছে কি রে ভাই, অ্যাম্বুলেন্স ড্রাইভার কি পাগল টাগল হলো নাকি? তো চাচাকে এরপরে কি করলো, সবাই ধরে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে তোলা হলো। শহীদুলও ওনার সাথে উঠলো। তো ভিতরে অদ্ভুত ঠান্ডা লাগতেছিল, মনে হচ্ছিল যেন ফ্রিজের ভেতরে বসে আছে সবাই। চাচা তখনও মাঝে মাঝে হাসছিল, হ্যাঁ মাঝে মাঝে গোড়া হামাগুড়ি খাচ্ছে, এরকম একটা অবস্থা। হঠাৎ সে চোখ খুলে শহীদের দিকে তাকালো, এক দৃষ্টিতে শহীদের দিকে তাকাচ্ছে ওর চাচা। তার চোখ লাল, সে ধীরে ধীরে বলল যে তুই আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিস, এই কথা বললো। শহীদ বললো হ্যাঁ চাচা, আপনার তো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি তো অসুস্থ। চাচা হঠাৎ মানে হাসলো, তারপর বললো যে হাসপাতালে না, ওরা আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে। এই কথা বলার পর তো শহীদুলের মাথা মানে ছমছম করে উঠলো, ওরে বাবা এ কি বলে অন্য জায়গায় নিয়ে যাবে, মানে ওরও তো একটু ভয় ছিল রাসেল ভাই, তাই না? ওরও তো জানতো চাচার মানে জিন ধরা। এখন তো শহীদুল বললো যে কে নিয়ে যাবে? চাচা ফিসফিস করে বললো যে ওরা যারা আমার মাথার ভিতরে থাকে, মানে ওরা যারা যারা আমার মাথার ভিতরে থাকে ওরাই আমাকে নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় হাসপাতালে যাবে না। এই কথা বলার সাথে সাথে অ্যাম্বুলেন্স হঠাৎ খুব জোরে ব্রেক করলো, ধপ করে ব্রেক হলো। শহীদুল সামনে পড়ে গেল, সে মানে একটু ধাক্কা লেগে সামনে একটু পড়ে গেল। সে উঠে বসে দেখলো মানে পিছনের ভিতরেই ড্রাইভার, হঠাৎ করে সে দেখলো যে ড্রাইভার সিটে ওখানে কেউ নেই, গাড়ি থেমে আছে, ইঞ্জিন চলছে না, একদম গাড়িটা স্টপ হয়ে গেলো। সেটা আবার মাঝ রাস্তা, পাশে একটা শ্মশান ঘাট। এমন একটি জায়গা রাসেল ভাই যেখানে আসলে একটা মানুষ 10 মিনিট দাঁড়িয়ে থাকা অসম্ভব। একটা শ্মশান ঘাট, সেখানে সেখানে কিভাবে একটা মানুষ একা থাকতে পারে, তাও আবার এরকম মাথার সিট খারাপ একটা মানে জিনওয়ালা মানুষকে নিয়ে। আর যদি ড্রাইভার থাকতো তাও তো একটা সাহস থাকতো, একজন মানুষ আছে সেখানে, সে ড্রাইভারও সেখানে অনুপস্থিত। হঠাৎই দেখে সিটের মধ্যে ড্রাইভার নেই। তো গাড়ি থেমে আছে কিন্তু ড্রাইভার নেই। শহীদুল তো অবাক হয়ে বাইরে তাকালো যে চারপাশে ঘন এত কুয়াশা, দেখা যাচ্ছে না যে উনি যে কোথাও গেছে না কি, এটা তো দেখা যাচ্ছে না। তো একটা গাছের নিচে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, এখন এটা মানে বট গাছ মোটামুটি ওইটা, আর পাশে শ্মশান ঘাটটা, এটা মানে হঠাৎ তাকিয়ে দেখেছে এটা তাদের গ্রামের রাস্তাটা না, যেদিকে হাসপাতাল যাবে সদর হাসপাতালে, ওই রাস্তাটা এটা না, এটা অন্য কোথাও। তো হঠাৎ পিছন থেকে শব্দ আসলো যে এটা হাসির শব্দ। শহীদুল দূরে তাকালো, দেখে যে চাচা বসে আছে, কিন্তু তার মুখে অদ্ভুত হাসি। সে বলল ড্রাইভারকে খুঁজছিস, এরকম করে বলছে ওকে। ভাই এখানে তো এমনিতে ওর ভয় লাগা কথা রাসেল ভাই, ওর চাচাও ওর সাথে মনে করেন এরকম মজা নিচ্ছে ওই জিনের মাধ্যমে। শহীদুল ভয় পেয়ে বললো যে চাচা ড্রাইভার কোথায়? তো চাচা মানে ও তো ওখানে অসহায়। তখন চাচা ধীরে ধীরে বললো যে ওকে তো ওরা নিয়ে গেছে,
এই কথা বললো। বললো কারা নিয়ে গেছে? চাচা মাথা মানে কাত করে বললো জিনরা। এই কথা বলার সাথে সাথে অ্যাম্বুলেন্সের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল ধাম করে। ভিতরে অন্ধকার। শহীদুল মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। হঠাৎ সে দেখলো যে সেখানে চাচা নেই, স্ট্রেচার খালি। শহীদের শরীর তো একদম ঠান্ডা হয়ে গেলো, মানে কাঁপুনি ওর। ও যেভাবে বলছিল রাসেল ভাই, ওর পা হাত যেভাবে কাঁপা শুরু করছে সেটা আসলে বোঝার মতো নয়। সে চিৎকার করলো যে চাচা, কোনো উত্তর নেই। চাচা চাচা করে চিল্লাচ্ছে, কোনো উত্তর নেই। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনের দরজায় একটা শব্দ হইলো, আর মনে হলো যে কেউ বাইরে দাঁড়িয়ে টোকা দিচ্ছে। শহীদুল ধীরে ধীরে দরজা মানে অ্যাম্বুলেন্সের দরজাটা খুললো। দরজা খুলতেই সে দেখলো বাইরে কেউ নেই, কিন্তু কুয়াশার ভিতরে অনেকগুলো ছায়া নড়ছে এরকম। হঠাৎ তার কানের কাছে একটা ফিসফিস শব্দ আসলো যে আমরা ওকে অনেক আগে থেকেই চাই, মানে শহীদুলের চাচাকে চায় সে। শহীদুল ঘুরে দাঁড়ালো, কেউ নেই ওখানে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ছাদে ধপ করে একটা শব্দ হলো, কেউ যেন লাফ দিল অ্যাম্বুলেন্সের সাথে ছাদের মধ্যে। তারপর আবার মানে এরকম শব্দ হচ্ছে যে একের পর এক মনে হয় কেউ নামছে। এগুলো জিন ছিল রাসেল ভাই, এটা বলা আসলে ওটা জিনই ছিল। ওগুলো মনে হচ্ছিল যে অনেকগুলো কিছু অ্যাম্বুলেন্সের উপর হাঁটছে। শহীদুল ভয়ে দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই সে দেখলো যে চাচা আবার স্ট্রেচারের উপর শুয়ে আছে, কিন্তু এবার তার চোখ পুরো কালো, মানে যে সাদা অংশটা থাকে সেটাও কালো। তো চাচা ধীরে ধীরে উঠে বসলো, ওরা এসে গেছে এরকমকে বলতেছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের সব লাইট নিভে গেল, একদম অন্ধকার অবস্থা হয়ে গেল। শহীদুল শুধু কুয়াশার ভিতর থেকে অনেকগুলো কণ্ঠ শুনতে পেল যে ওকে আমাদের দাও, ও আমাদের এরকম বলতেছে। মানে এটা কণ্ঠ প্রতিদিনটা অন্যরকম ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা নিজে নিজে খুলে গেল, একটা কালো ছায়া ভিতরে ঢুকলো। তারপর আরেকটা এরকম করে ঢুকতে থাকলো। শহীদুল দেখলো যে রাসেল ভাই তার চাচা হঠাৎ হাসতে শুরু করছে। তারপর সে বললো যে আমি বলছিলাম তারা আমাকে নিতে আসবে, এটা বলছে। তো হঠাৎ একটা শক্ত ঠান্ডা হাত শহীদুলের গলা চিপে ধরলো। সে কিছুতেই দেখতে পাচ্ছিল না, কিন্তু ওকে যে গলা টিপে উপরে তুলতেছে এটা সে মানে অনুভব করতে পারছে রাসেল ভাই। তো এরকম একটি ঘটনা হওয়ার পর তাকে মানে মোটামুটি ওইখানে তুলে মানে উপরে একটু তুলে দিছে ফালায় আসরের মতো। ও সেখানেই হঠাৎ করে মানে সেন্সলেস হয়ে পড়ে যাবে অ্যাম্বুলেন্সের ভিতরে। তো এরকম হওয়ার পরে ওকে মানে শহীদুলকে সেখান থেকে মানে সকালবেলা এসে দেখে, ওই এলাকার গ্রামবাসী দেখে যে ওখানে সে মানে অচেতন অবস্থায় আছে, অজ্ঞাত অবস্থায়। তারপর ওকে মানে ওর বডিটাকে নিয়ে গেল অজ্ঞাত অবস্থা, ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এবং রাসেল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার যিনি ওখানে আসছিলেন, যেটা আবার হাসপাতালে নোট করা হয়েছে যে এই অ্যাম্বুলেন্স আসছে এখানে, এই অ্যাম্বুলেন্সটা এত গাড়ি নাম্বার। তা উনি বলছেন যে এই অ্যাম্বুলেন্স তো আমাদের মর্গে পরিত্যক্ত অ্যাম্বুলেন্স, যেটা মানে মর্গের আগে লাশ টানাটানি করা হইতো। এটা তো আমাদের এই মানে স্টোর রুম যেখানে আছে বা যে সাইডে রাখে পার্কিং, পরিত্যক্ত গাড়িগুলো ওখানে রাখছে, সেই গাড়ি এটা আসছে। যিনি গাড়িটা চালাইতেন তিনি রহিম মিয়া ছিলেন। উনি আসলে অনেকদিন আগে মারা গিয়েছেন। হ্যাঁ, উনি যেরকম আকৃতি দিয়েছে তার ফেস এরকম শহীদুল বলছিল হ্যাঁ এরকম সে তো অনেকদিন আগেই মারা গিয়েছেন। এটা তো এই অ্যাম্বুলেন্স তো যাওয়ার কথা না, তার মানে এই অ্যাম্বুলেন্স কেন গেল, এই ঘটনা। এবং তারপর ওখানে কিন্তু ওর চাচা এবং ওই শহীদুল দুজনেই কিন্তু ভাই ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই ছিল। কিন্তু ওর চাচা একটু মোটামুটি দেখা গেল যে মানে উনিও দেখি ঘুমের মধ্যে, আর সকালবেলা যেভাবে পাইছে আর কি। আর শহীদুল তো অজ্ঞাত অবস্থায় ছিল। তারপর যা কোনো ট্রিটমেন্ট দেওয়ার পর এরকম হয়েছে। পরে এলাকার একটা স্বনামধন্য আমাদের ওই এলাকার আর কি ছিল, একজন ইমাম সাহেব ছিল, ওনাকে ডাক দিয়ে বলেন যে এটা একটু কাটানি করা দরকার। তারপর রাসেল ভাই ওই জিনটাকে নাকি বোতল আছে, সাদা কাঁচের বোতল, সে কাঁচের বোতলে রেখে ওই কাঁচের বোতলটা লাগাই দিছে। দেওয়ার পর মাটি খুঁড়ছে রাসেল ভাই, প্রায় এক মানুষ মাটি খুঁড়ে ভিতরে রাখি এমনভাবে মাটি চাপা দিছে যেন আর বের হইতে না পারে। তারপর থেকে রাসেল ভাই আর ওনার চাচার সঙ্গে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আল্লাহ হাফিজ। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি। ভূত এফএম এবং ভূত.com এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
ঘটনাটি পাঠিয়েছে শম্পামণি। 2009-এর ঘটনা। আমাদের রুমে আমরা 4 জন, আর ফুল হোস্টেলে প্রায় 100 জনের কাছাকাছি মেয়েদের তল্পিতল্পা সহ বসবাস। মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিনে ঘনিয়ে এসেছে, আর তাই হোস্টেলেও অনেকটা জনমানব শূন্য। আমার রুমে আমি ছাড়া বাকিরা সবাই চলে গেছে। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী, সায়েন্সের ছিলাম বলে পড়াশোনা ও প্রাইভেটের চাপ ছিল এবং প্র্যাকটিক্যাল কিছু কাজ ছিল। তাই আমি, সাফা, আজমেরি, সোনি, সাইমা ও অন্যান্য গ্রুপের 4 জন ছিলাম বিভিন্ন রুমে। লোক সংখ্যা বলতে এই পুরো হোস্টেল জুড়ে আমরাই ছিলাম। আমাদের কলেজে 2টি হোস্টেল ভবন ছিল, 4 তলা বিশিষ্ট। খুব চমৎকার নাম ছিল হোস্টেল দুটির। সিনিয়র আপুরা যেটিতে থাকতেন সেটার নাম শাপলা, আর আমরা ছিলাম শিউলি হোস্টেলে। আমার লাইফে আমি যতটুকু এনজয় করেছি তার সমস্তটাই হোস্টেল জুড়ে আমার আনন্দের ভুবন, কেননা সবাই আমাকে খুব ভালোবাসতো। সাফা, আমিও আজমেরি, আমরা 3 জন এক রুমে চলে এসেছি রুমের অন্যান্যদের বাড়ি যাওয়ার সুবিধার্থে। 3rd ফ্লোরে শুধু আমরা 3 জনে ছিলাম, অনেক মজা করছিলাম। কখন যে রাত প্রায় 3:25 বেজে গেল টেরই পাইনি। হঠাৎ সাফা দরজা খুলল। ও বলল, তোরা দাঁড়াতো, করিডোর দিয়ে এত রাতে কারা হাঁটছে একটু দেখে আসি। ও একটু সাহসী ছিল, আর আজমেরি ছিল একটু ভীতু টাইপের। সাফা দরজা খুলে বাইরে গেল। এদিকে আমি আর আজমেরি বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা লিখছি ও ড্রয়িং করছি। কিছুক্ষণ বাদে আজমেরি বলল, সাফা তো বাইরে গেল, এখনো আসছে না কেন? ওর একটা বাজে হ্যাবিট ছিল বাথরুমে অনেকক্ষণ কাটানোর, তাই মজা করে বললাম, দেখ গিয়ে, হয়তো ওর বাথরুম বয়ফ্রেন্ডের সাথে টাইম দিচ্ছে। খুব মশকরা করতাম আমরা সবাই। খানিক বাদে আমার ও সন্দেহ হতে লাগলো যে এত সময় হয়ে গেল কিন্তু এখনো আসছে না কেন। তাই আমিও বেরিয়ে পড়ি। দরজা খোলা ছিল কিছুটা, বাইরে আসতে একটা দমকা হাওয়া বয়ে গেল আমার শরীরের উপর দিয়ে। আমি বাথরুমের দিকে এগোতে লাগলাম। সবগুলো ফাঁকা। পরে ভাবলাম ও হয়তো ব্যালকনিতে। আবছা অন্ধকার ছিল চারপাশে। ছাদের হালকা আলোয় দেখতে পেলাম কোনো কিছু একটা। আমি তো ধরে নিলাম যে ওই সাফা, তাই পা টিপে টিপে আস্তে হাঁটতে লাগলাম। ওর কাছাকাছি এসে ওর ঘাড়ে হাত দিতে বিকট এক অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি বললাম, আমার ভয় দেওয়া হচ্ছে তাই তো? আমার দিকে ঘুরে তাকাতেই যা দেখলাম, সাদা কাপড় পরা এক যুবতী, আমাদের বয়সী, কিন্তু চুলগুলো সাদা, চোখ দুটো নেই, শুধু জল জল করছে অক্ষিকুটর। ইয়া বড় একটা মুখ, এত মুখ নয়, যেন বিশাল একটা অন্ধকার গহ্বর। রক্তের নেশায় মত্ত, কি বিশ্রী একটা গন্ধ। আমি ভয়ে, সারা শরীরে রক্ত শুকিয়ে আসছে। আমি ভয়ে কাঁপছি, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। অনেক চিৎকার করছি, কিন্তু মনে হচ্ছে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি দোয়া পড়তে চেষ্টা করি। এদিকে আমার শরীরে মনে হচ্ছে ছুরির মতো কি যেন ঢুকছে। ডাইনিটা আমার ঘাড়ে কামড় দেওয়ার জন্য চেষ্টা করছে, আর আমি আমার সমস্ত শক্তি দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করছি। এক পর্যায়ে আমি ছুটে রুমের গেটে গিয়ে পড়ে যাই। কানে শুনছি অতৃপ্ত কণ্ঠে ডাইনিটা বলছে, তোর কপাল ভালো। আমি শুনলাম দূর থেকে ফজরের আজানের আওয়াজ হচ্ছে। আমি অচেতন হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। পরদিন সকালে যখন পানির ঝাপটায় চোখ খুলি, দেখি সবাই কান্না করছে। পরে জানতে পারলাম যে সাফা 2nd ফ্লোরে গিয়েছিল, আর করিডোরে যে ভূত বা আত্মা ছিল তা এক বড় আপুর। তিনি অনেক আগে পারিবারিক কারণে হোস্টেলে ফ্যানে সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে মারা যান। তারপর থেকেই তার আত্মা ঘুরছে। বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে দেখেছে, যেমনটা গত রাতে সাফা এবং আমি তার সামনে উপস্থিত হই। Hood FM. The night comes alive.
ভাই আসসালামু আলাইকুম। আমি ইমন, রাজবাড়ী বালিয়াকান্দি থানা থেকে। ঘটনাটি আমার বড় চাচার সাথে ঘটেছিল। আমাদের বাড়ি সোনাকান্দর। ঘটনাটি 2007 সালের। ওই সময় ছিল শীতকাল। আমার বড় চাচা মাগুরার শ্রীপুর থানার দারিপুর দরবার শরীফের বার্ষিক মাহফিল শেষ করে বাড়ির পথে রওনা করে। আমাদের গ্রামের বাড়ি গ্রামের সাথেই গড়াই নদী। নদীটা খুব ছোট। নদী পাড়ি দিলেই মাগুরা জেলা। বিশাল বড় কলা বাগান, এই ধরুন আধা কিলোর মতো। বাগানের রাস্তার আশেপাশে 2-1টা ঘর, তারপর দরবারে যাওয়ার মেইন রোড। 2-3 কিলোমিটার পর দরিয়াপুর দরবার শরীফ। রাত প্রায় 1টার পর মাহফিল শেষ হয়। এত রাতে রিক্সা, ভ্যান গ্রামের রাস্তায় কল্পনা করা একেবারেই অসম্ভব। চাচা একা একা হাঁটতে হাঁটতে মেন রোডে আসে। বেশ কিছু দূর ছিল 3 রাস্তার মোড়। সেই মোড় ছিল বিশাল বড় একটা পাকর গাছ। রাস্তার চারপাশে ছিল জঙ্গল। চাচা দেখলেন পাকর গাছের গোড়ায় বসে একজন মহিলা খুব করুণ কণ্ঠে নাকিস্বরে কাঁদছে। চাচা ভাবলো হয়তো কোনো পাগল হবে। কেন জানি চাচা ভাবলো আবার মহিলাটা কোনো বিপদে পড়েনি তো। চাচা মহিলার কাছে গেলেন এবং বললেন, এই যে আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? মহিলাটা 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজি রেখে কেঁদেই চলেছে। সেদিকে চাচা বারবার বলছে, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? কিন্তু মহিলাটা একটানা কেঁদেই চলেছে। বাধ্য হয়ে চাচা মহিলার মাথায় হাত রেখে একটা ধাক্কা দিয়ে বলেন, এই যে আপনি শুনতে পাচ্ছেন? ঠিক তখনই ওই মহিলাটি হাত দিয়ে চাচার একটা পা চেপে ধরে। চাচা অনুভব করলেন এ যেন এক মৃত মানুষের হাত। মহিলাটি চাচার পা ধরার সাথে সাথে চাচার সমস্ত শরীর যেন গরমে পুড়ে যাচ্ছিল। তখনই মহিলাটা তার 2 হাঁটুর মাঝখান থেকে মাথা তুলে চাচার দিকে তাকালো। চাচা দেখলেন ওই মহিলার কোনো মাথা নেই। পুরো মাথাটাই গোল। চোখ, কান, নাক, চুল এগুলো কিছুই নেই। ঠিক যেন ভাত রান্না করা পাতিল উল্টো করে রাখলে মহিলার মাথার স্থানে যেমন তেমনটা রয়েছে। এটা দেখে চাচা আল্লাহু আকবার বলে পা ঝাড়া দিয়ে দৌড়তে শুরু করলেন। বেশ খানিকক্ষণ দৌড়ানোর পরে চাচা দেখলেন মহিলাটা তার পেছনে পেছনে দৌড়ে আসছেন। চাচা দৌড়ের গতি বাড়িয়ে দেয়। সামনে হঠাৎ একটা ফিগারের সাথে ধাক্কা লেগে সে পড়ে যাওয়ার আগে সে বুঝতে পেরেছিল কোন একটা ফিগারের সাথে ধাক্কা লেগেছে। চাচা উঠে দাঁড়াতেই দেখে একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা ছিল স্বাভাবিক মানুষের মতোই। চাচা মাদ্রাসার শিক্ষক ছিলেন। উনি একজন মাওলানা। তাই আয়াতুল কুরসি সহ জিন ভূত থেকে রক্ষার জন্য যত দোয়া রয়েছে সেগুলো পড়ে তিনি তার শরীর বন্ধক করে নিলেন। লোকটাকে বললেন, কি ভাই বটগাছের লোকটা চাচাকে বললেন, কি ভাই বটগাছের ওই মহিলাকে দেখে ভয় পেয়েছেন? চাচা বলল, হ্যাঁ ভাই। আপনি কিভাবে জানলেন আমি ওই মহিলাকে দেখে ভয় পেয়েছি? আমি তো আপনাকে বলিনি। তাহলে আপনি কিভাবে জানলেন? লোকটা কর্কশ ও মোটা কণ্ঠে হেসে বলে, আমি জানি আপনার মতো অনেক লোক রাতে ওখান থেকে ভয় পায় সেই মহিলাকে দেখে। তো আপনি এত রাতে একা একা এই পথে এসে কাজটা ঠিক করেননি। আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন তো? চাচা বয়স্ক মানুষ ছিলেন। চাচা বললেন, আপনি যদি আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন তাহলে খুবই উপকার হয়। চাচা দেখলেন নদীর প্রায় কাছাকাছি চলে এসেছে। কিভাবে দৌড়াতে দৌড়াতে 3 কিলোমিটার পথ চলে এসেছে সেটা সে বুঝতেই পারেননি। সামনে একটা কলা বাগান, 8 কিলোমিটার মতো। লোকটা বলে, আপনি আমার সামনে হাঁটেন, আমি আপনার পেছনে আছি। চাচা মেইন রোড থেকে নেমে কলা বাগানের আঁকা বাঁকা কাঁচা রাস্তা দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে। মিনিট 5 হাঁটার পর নদীর পার ঘন কালো অন্ধকার কলা বাগানের রাস্তা দিয়ে চাচা নদীর পাড়ে এসে দাঁড়ায়। ঘাটে কোনো নৌকা নেই।
লোকটা বলে, আপনি এখন যেতে পারবেন? চাচা বলেন, না ভাই, আর একটু এগিয়ে দিন। হঠাৎ চাচা খেয়াল করলেন একটা নৌকা নদীর ওই পার থেকে এই পারে আসছে। এপার আর ওপারের দূরত্ব 100 গজের মতো হবে। চাচা নদীর ঢাল বেয়ে হাঁটতে হাঁটতে নৌকার কাছে যায়। পেছনের লোকটাও চাচার পেছনে হেঁটে হেঁটে নামে। নৌকাটা এসে ঘাটে লেগে যায়। অবাক করা ব্যাপার, চাচা দেখলেন নৌকায় কোনো মাঝি নেই। এটা কিভাবে সম্ভব? চাচা একটু ভয় পেয়ে যায়, কি হচ্ছে সব? পেছন থেকে লোকটা বলে, ঘাটের নৌকা মাঝে মধ্যেই নদীর ঢেউয়ে দুলতে দুলতে দড়ি ছুটে ওপার থেকে এপারে আসে। এটা মাঝে মধ্যেই হয়, আপনি ভেতরে যান। চাচা চিন্তা করলেন, শীতের সময় পানির স্রোত তেমন থাকে না, এমনটা হতেই পারে। চাচা নৌকার মাঝ বরাবর গিয়ে বসলেন। লোকটা পানিতে পা দিয়ে ধাক্কা দিয়ে নৌকা চালাতে চালাতে নদীর পার সোনাকন্দর চলে আসে। চাচা নৌকা থেকে নেমে যায়। পেছনের লোকটা বলে, আপনি যেতে পারবেন তো? চাচা বলে, না ভাই, খুব ভয় পেয়েছি, আর একটু এগিয়ে দিলে আসলে ভালো হয়। লোকটা বলল, আচ্ছা হাঁটুন তাহলে। পাড়ে উঠে চাচা বাড়ির পথে হাঁটা শুরু করে। আর মাত্র 1 কিলোমিটার পথ আছে। বেশ কিছু দূর যাওয়ার পর চাচা দেখলেন বড় বড় কুকুর চাচার সামনে এসে ডান দিকে পাশ কেটে যায়। কুকুরগুলো ছিল প্রায় একটা মানুষের মতো উচ্চতার সমান। রাতে কুকুর চাচা কখনোই দেখেননি, এত বড় কুকুর চাচা কখনোই দেখেননি। ভয়ের ব্যাপারটা হলো কুকুরগুলোর জিহ্বা মাটি পর্যন্ত ঝুলে ঝুলিয়ে হাঁটছিল। চাচা একের পর এক দোয়া পড়তে থাকে আর মনে মনে জিকির করতে থাকে। একটুখানি যেতেই পেছন থেকে লোকটা আবারও বলে, ভাই আপনি এখন যেতে পারবেন তো? চাচা বলে, ভাই আমাকে আর একটু এগিয়ে দিয়ে আসেন। চাচা দ্রুত হাঁটতে থাকে। পেছন থেকে লোকটার হাঁটার শব্দ শুনতে পায় চাচা। বাড়ির একেবারে গেটের সামনে এসে লোকটা বলে, আপনি এখন যেতে পারবেন তো? চাচা বলে, ভাই বাড়ির গেট পর্যন্ত যখন এসেছেন, এক কাজ করুন, আমাকে বাড়ির উঠান পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। এত পথ চাচা রাস্তা হেঁটে এসেছেন, চাচা একবারের জন্য পেছনে তাকাননি। চাচা বাড়ির উঠানে গিয়ে পৌঁছায়। লোকটা পেছন থেকে বলে, আপনি এখন যেতে পারবেন তো? চাচা খুবই চালাক ছিলেন। চাচা বলল, ভাই আপনি একটু দাঁড়ান, বারান্দায় গিয়ে আপনাকে বলছি। চাচা বারান্দায় গিয়ে এক লাফে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে যান এবং ঘরের দরজা লক করে দিয়ে বলেন, হ্যাঁ আপনি এখন যেতে পারেন। তখন পেছনে থাকা লোকটার চেহারা পরিবর্তন হতে থাকে এবং আস্তে আস্তে সে বড় হতে শুরু করে এবং বিশাল বড় উচ্চতার রাক্ষসে লোকটা পরিবর্তন হয়ে যায়। বিকট মাছ পচা গন্ধে চাচার নাক আষ্টে আসে। সে কি বিশ্রী একটা গন্ধ! লোকটার ঘাড়ে মাথার জায়গায় ছিল শেয়ালের মতো একটা বড় মাথা আর বড় বড় দুইটা বন্য জন্তুর মতো হাত। বড় বড় নখ ছিল সেই হাতে। সেই ভয়ঙ্কর অশরীরী জিন ভূত যাই বলেন না কেন, সে চাচার উদ্দেশ্যে বলল, তুই অনেক চালাক, তোর মায়ের দুধে জোর আছে, তুই আজ বেঁচে গেলি। তুই যদি তোর ঘরের বারান্দায় দাঁড়িয়ে বলতে আপনি চলে যান, তাহলে ওখানে তোর ঘাড় মটকিয়ে রেখে যেতাম। তোর সাহস আর বুদ্ধির জোরে বেঁচে গেলে আমি অপেক্ষায় রইলাম তুই কখন বলবি, হ্যাঁ চলে যান, আমি এখন যেতে পারবো, কিন্তু তুই কথাটা ঘরের ভেতরে গিয়ে বললি। সাথে সাথে চাচা দেখলেন তার বাড়ির উপর দিয়ে যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে এবং গাছের ডালপালা যেন মটমট করে চালের উপরে এসে পড়ছে এবং বড় বড় ঢিল চাচার ঘরের চালের উপর এবং সামনের উঠোনে পড়তে থাকে। প্রায় ফজরের আজান পর্যন্ত এভাবে ঝড় হতে থাকে। আজানের সাথে সাথে সব চুপচাপ হয়ে যায়। সকালে উঠে চাচা দেখে উঠানে ঘরের চালে কোথাও কিছু নেই। বড় বাচ্চা বেঁচে গিয়েছিলেন সেদিন রাতে। চাচা তার ওস্তাদের কাছে পরদিন বিষয় খুলে বললেন। তিনি বলে, সেদিন খুব খারাপ একটা খবিজ জিনের পাল্লাতে তুই পড়েছিলে, আর যে তোকে তোর ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল সেটা বটগাছের সেই খবিজ জিনটাই ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের
অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না, চলুন শুরু করব ঘটনা। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এবং আমি বলেছিলাম এই কবরস্থানের পাশেই যে মসজিদ রয়েছে সেটিকে কেন্দ্র করে একটি ঘটনা রয়েছে, এবং এই ঘটনাটি ঘটেছিল আলামিনেরই নানা, যার নাম ছিল আব্দুর রব মৃধা। উনি ওই মসজিদের একাধারে মুয়াজ্জিন এবং খাদেম উভয় দায়িত্বেই ছিলেন। আলামিনের নানা আব্দুর রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখনও বুঝতে পারছিলেন না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে তিনি ওইভাবে ঘড়ি দেখারও প্রয়োজন বোধ করেন নাই। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন। বের হয়ে ওনার যেই দুটি গরু রয়েছে এই গরু নিয়ে এবং লাঙল নিয়ে উনি ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্নার রাত। জ্যোৎস্নার রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রতিদিন যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি ওনার ক্ষেতে পৌঁছে যান, এবং পৌঁছেই উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে যে হাল চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন এমন তো কখনো হয় না, সাধারণত সকাল হওয়ার সাথে সাথেই তো চলে আসে, আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু সকাল কেন হচ্ছে না। উনি এই জিনিসটি ভাবছেন এবং হাল চাষ করছেন। এবং উনি আরো চিন্তা করছেন যে এতক্ষণে তো কারো না কারো চলে আসার কথা এখানে, আরো কৃষকদের যাদের আশেপাশে জমি আছে, কিন্তু তারাও কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না। আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনই চিন্তা যখন করছেন, তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, বাচ্চা কান্নাকাটি করছে কোথায়? উনি তাকিয়ে দেখলেন যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে, এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে এবং ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে তাদের মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে ও কাঁদো না, কেঁদো না, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করে না, এইরকম শব্দগুলো তারা ওই মহিলা ইউজ করছিল। আলামিনের নানা আব্দুর রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে এখানে কিন্তু কোনো বাচ্চা সহ মহিলা আসার কথা নয়, নিশ্চয়ই এটি কোনো প্যারানরমাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যাই, আবার বাড়ির দিকে চলে যাই, এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে এসেছি। এই চিন্তা করে যখনই ওনার দুটি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন যে উনি যখন উত্তর পাশের আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন ওই উত্তর পাশের আইলেও ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটিও কান্নাকাটি করছে এবং ওই মহিলা একই রকম ভাবে বলছে যে কেঁদো না, জাদু শোনা, তোমার আব্বু আসবে, এই ধরনের কথাবার্তা বলছে। তিনি দক্ষিণ দিকের আইল যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলেও ঠিক একই রকম ভাবে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা বসে আছে। সেও ঠিক একই কথাই বলছে তার বাচ্চার সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পশ্চিম দিকের আইল, এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিক দিয়ে তিনি বের হতেও পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওই দিক দিয়ে আসলে বের হয়ে আসাও সম্ভব না। তিনি এটাও লক্ষ্য করছিলেন যে তিনজন মহিলা বাচ্চা সহ যে বসে আছে তার জমির তিন দিকের আইলের উপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি কিন্তু সিগারেট খাওয়ার সিগারেটে খুব আসক্ত ছিলেন। আসলে গ্রামের যারা কৃষক তারা আসলে সিগারেট খান না, যেটা খাইছিল বিড়ি। তিনি বিড়িতে খুব আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বালালে সাধারণত কেউ ক্ষতি করতে পারে না, এই টাইপের প্যারানরমাল কোনো বিষয়গুলো তাদের ক্ষতি করতে পারে না। এই জন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর
বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন যেটি কাজটি করেন সেটি হচ্ছে ওনার যে দুটি গরু নিয়ে এসেছিলেন, এই দুটি গরুর গলায় যে রশি ছিল সেই রশি দুটি তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দ আসার পরে আব্দুর রব মৃধা স্পষ্টভাবে দেখতে পান এই 3 জন মহিলা আইলের উপর থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যে দিক থেকে এসেছিল তার উল্টা দিকে হেঁটে চলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাওয়া না, হাঁটতে 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 চলে যাচ্ছে, এভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরো কিছু কৃষকরা তারাও গরু এবং লাঙ্গল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বলেন না, যথারীতি চাষাবাদ করে পরন্তু বিকেলে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। ওনার স্ত্রী আরো কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবে মাকরাইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণত আব্দুর রব মৃধা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা বা ওনার জাতীয় স্বজনরা, পাশে যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল, তো সেখানে সন্ধ্যার পরে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলা পেতে রাখতেন, জাল সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছও পাওয়া যেত। তখনও আব্দুর রব মৃধার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরা তার খুব নেশা ছিল। তো আব্দুর রব মৃধা, তার পিতা এবং তার আরো চাচাতো ভাইটাই মিলে তারা মাছ ধরতে যান। ওই রাতও ছিল জ্যোৎস্না রাত। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। সাধারণত গ্রামে মাছ রাখার যে ঝুড়িটা, এটাকে খালই বলে। দেখা যাচ্ছে 1 খালই মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা আব্দুর রব মৃধা তাকে তার বাবা বলে যে, এই আব্দুর রব, মাছ তো 1 খালি হয়ে গেছে, বাসা তো কাছে, যা তুই এটা রেখে আয়, বাসায় গিয়ে মাছটা রেখে আবার খালইটা খালি করে নিয়ে আয়। তো চিন্তা করলেন আব্দুর রব মৃধা যে হ্যাঁ ভালো, কোথায় তো চলে যাই। উনি খালইটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে। ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়। যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ বলছে, এই রবে, মাছগুলা দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুর রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রবে রবে বলতো, রব না বলে রবে বলতো। তো বলছে, এই রবে, মাছগুলো দিয়ে যা। তিনি প্রথম দিকে পাত্তা দেয় নাই, হয়তো তিনি চিন্তা করেছেন হয়তো বা শুনতে ভুল করছেন। তিনি হেঁটে যাচ্ছেন, আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, এই রবে, তোকে মাছগুলো দিতে বললাম, মাছ দিয়ে জানালে কিন্তু তোর ক্ষতি হবে। তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান 4-5টি ছায়া তাকে ঘিরে ধরেছে। তখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই। ওনার যতক্ষণ জ্ঞান ছিল, পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, এই তোরা কে, কোথায় আছিস, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি এই শব্দটি শুনে ফেলে যে আব্দুর রব মৃধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলেছেন। ওনার নাম ছিল বদিউর রহমান। স্থানীয়ভাবে লোকজন তাকে বদিয়ার বলতো। তো এই বদিয়ার এই শব্দটি শুনে, যেহেতু তার বাড়ি কাছাকাছি ছিল, একদম কাছে ছিল, উনি দ্রুত টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে আব্দুর রবকে খুঁজতে থাকেন। তিনি কোথাও তাকে দেখতে পান না, কিন্তু যেহেতু চিৎকার করেছেন উনি এত রাত্রে, নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি আছেন। এই বদিয়ারও খুব সাহসী লোক ছিলেন। তিনি একাই আব্দুর রব মৃধাকে খোঁজার জন্য বের হলেন। যেহেতু নদী কাছেই ছিল, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে উনি যেদিক দিয়ে খুঁজতে যাচ্ছেন সেখানে একটি গামছা পড়ে আছে।
উনি যেহেতু আব্দুর রব মৃধাকে খুব ভালো করে চিনতেন এবং আব্দুর রব মৃধা যে গামছাটি সবসময় সাথে রাখতেন সেই গামছাটিকেও চিনতেন, তিনি বুঝতে পারলেন যে আব্দুর রব মৃধার কোনো বিপদ হয়েছে, নাহলে গামছাটা এখানে পড়ে আছে কেন। তিনি দ্রুত নদীর দিকে আগাতে থাকলেন। নদীর কাছাকাছি যাওয়ার সাথে সাথে উনি এক ধরনের অদ্ভুত গোংরানির আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত নদীর কাছে গিয়ে দেখেন যে আব্দুর রব মৃধার পা দুটো উপরে এবং মাথা বালির মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ওইখান থেকে গোংরানির আওয়াজ আসছে। ওনার দম বন্ধ হয়ে গেছে, হালকা হালকা নিঃশ্বাস ওই বালুর মধ্যে দিয়ে তার নাকে যাচ্ছে, এই জন্য উনি গোংরানির আওয়াজ করছেন। উনি দ্রুত সেখানে যান এবং সেখান থেকে আব্দুর রব মৃধাকে উদ্ধার করে নদীর পানি দিয়ে হাত মুখ ধোন। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আর 1-2 মিনিট পরে হয়তোবা বদিয়ার মিয়া গেলেই আব্দুর রব মৃধাকে মৃত অবস্থায় তাকে দেখতে পেতেন তিনি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আব্দুর রব মৃধা সেখান থেকে উদ্ধার হয় এবং তাকে ওই বদিয়ার আব্দুর রব মৃধার বাড়িতে নিয়ে যান। তখন আরো লোকজন সবাই এগিয়ে আসে যে কি হলো, কারা তাকে অ্যাটাক করেছিল। সবাই আসে, সে দেখে সেই খালইটা শূন্য পড়ে আছে, তার ভিতরে কোনো মাছ নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মাছ রয়েছে। কোনোটার মাথা খাওয়া, কোনোটার পেট চিরে কোনো মাছ খেয়েছে, কোনোটার লেজ খাওয়া, এরকম কিছু কিছু মাছ চতুর্দিকে অল্প কিছু ছড়িয়ে আছে, আর অন্য কোনো মাছ নেই, শুধু খালইটা পড়ে আছে। এরপরে আব্দুর রব মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে অনেকদিন অসুস্থ ছিলেন, আস্তে আস্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নম্বর স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন রুহুল সর্বশেষ যেই কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাশটি রুহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখেন, দেখে তিনি বলেন যে আসলে আপনি তো ধর্মকর্ম কিছু করেন না, আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না, এবং আপনি রাত বিরেতে যেখানে চলাফেরা করেন না কেন, আল্লাহ চান তো আমি ইনশাল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি উঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনে হাফিজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসা মুহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন এবং মৌলিক যেই জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন ওই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে কবরস্থান যেটি ছিল, ওই কবরস্থানের পাশে যে মসজিদটা ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন হচ্ছে সেলিম হুজুর, আর ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব দেওয়া হয় এই আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল। এভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান, আর তার মৃত্যুর পরপরই কি ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটা আমরা দ্বিতীয় স্টোরিতে শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকে কাতর হয়ে পড়েন, কারণ এতদিন তার সাথে চলেছেন, খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি ওই মসজিদেই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, মানে টেবিল ক্লক যেটাই, আফসা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5:05 বাজে। ফজরের আজান হচ্ছে 4:30টায় এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5:15-তে। যেই না উনি দেখেছেন যে 5:05 বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন যে আরে জামাতের তো সময় হয়ে গেল, আজান তো দেয়া হয়নি, দ্রুত মসজিদে যেতে হবে। উনি দ্রুত উঠে অজু করেই জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ।
উনি চিন্তা করেন যে কি ব্যাপারে, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সব কিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন তিনি দেখেন ঘড়িতে মাত্র 12:15 বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লকে যে সময়টি ছিল সেটি হচ্ছে 12:05। উনি বড় কাঁটাটি যখন 1-এর উপরে দেখেছে তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5:05 বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন চিন্তা করেন যাক, যেহেতু ভুল হয়েই গেছে তাহলে বাসায় চলে যায়, আরো কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার চলে আসবো। উনি মসজিদের লাইট বন্ধ করে দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন তখন হঠাৎ দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখেল্লা পরা একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটি বটগাছ, এই বটগাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল হচ্ছে এই কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখেল্লা পরা একটা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম এই টাইপের শব্দ শুনে উনি আরো ভয় পান। উনি তখন চিন্তা করেন যে এবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখেল্লা পরে একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেল এত রাত্রে। গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে। তারপর পেছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান। উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন, তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখেল্লা পরা লোকটি ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন তখন আব্দুর রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর নিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না। সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে বা আল্লাহর রাস্তায় চলে আসে তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখেল্লা পরা লোকটি বলছেন যে আমি হচ্ছে একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে তখন থেকেই আমি সেলিম হুজুরের সাথে আছি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন, আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবির করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম 20 বছর আর আপনার সাথে আমি ছিলাম 7 বছর। সেলিম হুজুর যখন মারা যান আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি, কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামেল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা প্রায় 60 বছর জীবিত ছিলেন। 2015 সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদের মুয়াজ্জিন এবং খাদেম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে এখনো আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনো দেখেনি।
বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার্স, যে আব্দুর রব মিনার সাথে কেন এই ঘটনাগুলো ঘটছিল, এই বিষয়ে ওই জিন আব্দুর রব মিনাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল? আপনার মা যখন মৃত্যুসজ্জায় তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন, এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজন নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংঘটিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এইটাই ছিল আব্দুর রব মিনার সাথে যে দুটো বড় বড় ঘটনা ঘটেছিল, বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময়। এটি ছিল সেই কারণ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে vote.com এর সুযোগ করে দেওয়ার জন্য। আপনি বলেছেন আমার অনেক ঘটনাই অনেকে পছন্দ করেছেন, আজকেও আমি একটি ঘটনা বলছি। প্রিয় লিসেনার, আজকের গল্পটি ঘটেছিল উত্তর বাংলার একটি ছোট গ্রামে। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা। সেই গ্রামের নাম ছিল বটতলা। ঘটনাটি ঘটেছিল এক অমাবস্যার রাতে। আকাশে একটু চাঁদ ছিল না, চারদিকে শুধু অন্ধকার আর ঝিঝি পোকা ডাক ছিল। খুবই নিস্তব্ধ একটা অবস্থা। সেই রাতে প্রায় রাত 1টা গ্রামের একটি বাড়ি থেকে হঠাৎ জরুরি ফোন আসে হাসপাতালে। একজন বৃদ্ধ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। অ্যাম্বুলেন্স চালাচ্ছিল রাশেদ, তার সঙ্গে ছিল হাসপাতালের কম্পাউন্ডার মিজান। তারা দ্রুত গ্রামের দিকে রওনা দেয়। রাস্তা ছিল একদম ফাঁকা, চারদিকে কুয়াশা আর গাছের ছায়া, মাঝে মাঝে কুকুরের ডাকে পরিবেশটা আরো অস্বস্তিকর হয়ে উঠেছিল। প্রায় আধা ঘন্টা পরে তারা সেই বাড়িতে পৌঁছে যায়। বৃদ্ধ মানুষটিকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে তোলা হয়, আর তার ছেলে জাহিদও অ্যাম্বুলেন্সে উঠে বসে। অ্যাম্বুলেন্স আবার হাসপাতালের দিকে চলতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা হার্ট মনিটর নিজেই বিপ দিতে শুরু করে। মিজান অবাক হয়ে দেখে যে বৃদ্ধ লোকটির হার্টবিটও স্বাভাবিক। তাহলে মনিটর কে বাজছে? ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনের দরজায় ঠক 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 শব্দ হতে থাকে। রাশেদ রিয়ার ভিউ মিররে তাকিয়ে বলে যে পিছনে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে নাকি। জাহিদ ভয় পেয়ে বলে, না তো, আমরা তো সবাই ভিতরেই আছি। হঠাৎ অ্যাম্বুলেন্সের লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে যায়। চারদিকে অন্ধকার, লাইট আবার জ্বলে উঠতেই মিজান দেখে স্টেশনের পাশে একটা সাদা কাপড় পরা মহিলা বসে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। মিজান ভয় পেয়ে চিৎকার করে ওঠে, এই তুমি কে? কিন্তু মহিলা কোনো উত্তর দেয় না। সে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো একদম ফাঁকা, কালো গর্তের মতো। জাহিদ কাঁপতে কাঁপতে বলে, এটা তো আমাদের গ্রামের শ্মশানের পাশের সে মহিলা। রাশেদ দ্রুত ব্রেক চাপায়। অ্যাম্বুলেন্স থেমে যায় একটি ছোট ব্রিজের উপর। বাইরে শুধু নদীর শব্দ আর অন্ধকার। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা নিজেই খুলে যায়। সেই সাদা মহিলা ধীরে ধীরে নেমে নদীর দিকে হাঁটতে থাকে, কিন্তু যাওয়ার আগে সে ঘুরে তাকায়। তার ঠোঁটে ভয়ানক হাসি। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভিতর থাকা বৃদ্ধ লোকটি হঠাৎ জেগে উঠে বলে যে ওকে আবার দেখলে কেউ বাঁচবে না। এরপর আবার সে অজ্ঞান হয়ে যায়। রাশেদ আর মিজান ভয়ে দ্রুত অ্যাম্বুলেন্স চালিয়ে হাসপাতালের দিকে চলে যায়। পরদিন সকালে তারা জানতে পারে 10 বছর আগের সেই একই ব্রিজের উপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার এক মহিলার মৃত্যু হয়েছিল।
আর সেই রাতটা ছিল ঠিক এমনই অমাবস্যা। তারপর থেকে নাকি বাজে বাজে রাত একটার পর সেই ব্রিজে সাদা কাপড় পরা এক মহিলাকে দেখা যায়। কেউ কেউ বলে সে নাকি এখনো অ্যাম্বুলেন্স থামানোর অপেক্ষায় থাকে। রাসেল ভাই, আমি আমার দ্বিতীয় ঘটনা শুরু করছি। দ্বিতীয় ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে একটি নির্জন রাস্তা, এরকম ঘটনা প্রায় 7 বছর আগের একটি ঘটনা আজকে শেয়ার করব। আর এটা একটা হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে, আর সেটা মানে সোহেল নামে একজন ব্যক্তি, তিনি চালাইতেন, তার একটা অ্যাম্বুলেন্স চালাতেন, তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি আসলে আমাকে এটা জানিয়েছেন এবং সেখানে হাসপাতাল ওয়ার্ড বয় হিসেবে ছিলেন রবিউল। তো যাই হোক, তারা আমাকে ঘটনাটা বলছে, আমি যেভাবে বলছি সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে রাত নামলেই চারদিকে নীরবতা নেমে আসে, যে নিজের হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়। ঘটনাটি প্রায় 7 বছর আগে। সেই সময় একটি সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতো সোহেল নামে একজন ড্রাইভার। তার সঙ্গে প্রায় থাকতো হাসপাতালের ওয়ার্ড বয় রবিউল। এক অমাবস্যার রাতে প্রায় রাত 12:45 হাসপাতাল থেকে ফোন আসে, পাশের গ্রামের এক গর্ভবতী মহিলার অবস্থা খুব খারাপ, দ্রুত অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। সোহেল আর রবিউল দ্রুত রওনা দেয়। গ্রামের রাস্তা ছিল সরু এবং চারদিকে বড় বড় বটগাছ। অমাবস্যার কারণে চারপাশে এত অন্ধকার ছিল যে অ্যাম্বুলেন্সের হেডলাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। প্রায় 30 মিনিট পরে তারা সেই গ্রামে পৌঁছে যায়। মহিলাকে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয়। তার স্বামী এবং শাশুড়ি অ্যাম্বুলেন্সে উঠে বসে। অ্যাম্বুলেন্সের আবার হাসপাতালের দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে হাত তুলে অ্যাম্বুলেন্স থামানোর ইশারা করে। লোকটির পরনে ছিল পুরো সাদা কাপড়। সোহেল ব্রেক করে। লোকটি ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের কাছে এসে বলে, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন, আমার বাড়ির সামনে। রবিউল বলে, ঠিক আছে, উঠে বসুন। লোকটি পিছনে সিটে উঠে বসে। কিন্তু কয়েক মিনিট পর রবিউল অদ্ভুত কিছু টের পায়। অ্যাম্বুলেন্সের ভিতর হঠাৎ খুব ঠান্ডা হয়ে যায়। সে পিছনে তাকিয়ে দেখে লোকটি জানালার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার পা দুটো মাটিতে লাগছে না, সে যেন একটু উপরে ভেসে বসে আছে। রবিউলের শরীর কাঁপতে শুরু করে। সে ধীরে ধীরে সোহেলকে বলে, ভাই, পিছনে যে লোকটা উঠেছে তার পা মাটিতে লাগছে না। সোহেল মিররে তাকিয়ে দেখে, তার যা দেখে তাতে তার হাত কাঁপতে শুরু করে। লোকটির মুখটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। লোকটা একদম ফ্যাকাশে আর চোখ দুটো লাল। হঠাৎ লোকটি ধীরে ধীরে বলে, এই রাস্তা দিয়ে রাতে অ্যাম্বুলেন্স যায়, আমি অপেক্ষা করি। তারপর সে ধীরে ধীরে হাসে। লোকটি ছিল ভয়ানক। ঠিক তখন অ্যাম্বুলেন্সের দরজা নিজে নিজে খুলে যায়। লোকটি ধীরে ধীরে নেমে অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে মাটিতে পা না রেখেই ভেসে ভেসে চলে যাচ্ছিল। সোহেল আর রবিউল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তারা দ্রুত অ্যাম্বুলেন্স চালিয়ে হাসপাতালের দিকে চলে যায়। পরদিন সকালে তারা সেই গ্রামের লোকদের ঘটনাটি বলে। গ্রামের এক বৃদ্ধ তখন বলেন, তোমরা যাকে দেখছো সে মানুষ না। 5 বছর আগে সেই জায়গায় একটি অ্যাক্সিডেন্ট, একজন লোক মারা গিয়েছিল। সে হাসপাতাল পৌঁছানোর আগেই মারা যায়। আর তখনই সে অ্যাম্বুলেন্স থামানোর জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। তারপর থেকে নাকি মাঝে মাঝে অমাবস্যার রাতে সেই লোকটাকে আবার দেখা যায়। সে এখন অ্যাম্বুলেন্স থামানোর চেষ্টা করে। রাসেল ভাই, এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা।